জামান ভাই বা শামীম ভাই বা নিপন ভাই, আপনাদের যাদের নেট কানেকশন ভালো আছে, তো আমি আজকে কিছু মার্কেট প্লেসের কি ভেতরে একটু ঢুকবো। আপনারা একটু প্রিপারেশন নিবেন, এনআইডি কার্ডটা যেগুলো লাগে আর কি, বেসিক্যালি ব্যাংকিং ইনফরমেশন একটু কাছে রাখবেন। নাজমুল ভাইয়ের তো আছে, মার্কেট প্লেস অ্যাকাউন্টও আছে এবং অন্যান্য এগুলো তৈরি করা হবে। হ্যাঁ, আমি সেটাই বলছি, আপনার তো আছে, না তো আপনারটা দিয়েই করতাম। ভাইয়া, জি বলেন। ভাইয়া কালকের কাজটা করছি কিন্তু মেঘটা কি মানে বাতিটা আপনি ক্রিয়েট করতে পারতেছি না, মানে আলোটা মানে মানে ক্রপ করতে গেলে মানে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড নাকি এটা মানে ক্রপ করতে পারতেছি না। কালকে ম্যানিপুলেশনটা করছেন কয়জন? ভাইয়া শুধু ওই লাইট মানে কেমনে ক্রপ করে নিয়ে আসবো এটা দেখাইলি পারবো আর কি। কোন লাইটের কথা বলছেন আপনি? ওই যে লাইটিং যে হলুদের ইফেক্টটা, ওইটার কথা? ওটা তো গ্রেডিয়েন্টে করা হচ্ছে। আর লাইটের যেটা মাটির উপরে পড়ছে ওটা ব্রাশ টুলতে ঘষে ঘষে করা হচ্ছে। আমি ইফেক্ট ওয়াটার ইফেক্টে ওয়াট ক্রিয়েট করছি ভাইয়া, কিন্তু ওই প্রবলেমটা হলো আমার ওই মানে ওই লাইটে কেন নিয়ে আসবো, ওটা তো সূর্যের কেমন যেন একটা রশ্মি ভিডিওতে দেখলাম। ভাই ব্যাকগ্রাউন্ড ছাড়াও পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ঠিক ছাড়াও আপনি লাইটিংটা পাবেন, সার্চ করলে পাবেন। স্যার ওইটাই আমার তো পারতেছি না এনআইডি মানে ভাইয়া, ওটা কি দিয়ে সার্চ দিলে মানে এনআইডি কার্ড ওরকম তো আসে? নাই। আপনি আগেরটা যেভাবে সার্চ দিচ্ছেন ওইভাবে সার্চ দেন, তাহলে ওখানে সার্চ করতে করতে আপনি পাওয়া যাবেন। আছে ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ছাড়াও আছে। স্যার আমার তো এনআইডি নাই। এনআইডি নাই? পাই নাই এখনো। তারপর কি পান নাই কেন? পাই নাই, প্রয়োজন পড়ে নাই, এরকম আগ্রহ নাই যে তোলার জন্য। তারপরেও আমি তুলতে পারিনি এখনো, কিন্তু জন্ম নিবন্ধন আছে। আপাতত চেষ্টা করবো তাহলে জন্ম নিবন্ধন দিয়ে কাজ। মনে হয় ব্যাংকে, ব্যাংকিং এর ক্ষেত্রে আমার মনে হয় কোনো প্রবলেম করে নাই, তাই না? ব্যাংকিং এর ক্ষেত্রে আপনি তো জন্ম নিবন্ধন দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ করতে পারি। দেখা যাক, সমস্যা হবে না হয়তো বা। হ্যালো ভাই। তবে আপনার আহ, যে জন্ম নিবন্ধনের কাগজটা সেটা কিন্তু বাংলায় করা থাকে। বিভিন্ন মার্কেট প্লেসে যদি আপনার ভেরিফিকেশন করতে বলে তখন আপনি একটা প্রবলেম ফেস করতে পারেন। ভেরিফিকেশন কিন্তু এই বাংলা কাগজগুলোতে হয় না, তখন আবার আপনার ইংলিশ লাগবে। ওনার আপনার কি অ্যাপ্লাই করা আছে? যদি অ্যাপ্লাই করা থাকে তাহলে ডাউনলোড করতে পারবেন, তাহলে আগে থেকে অ্যাপ্লাই করা আছে, ছবি তোলা আছে, তখন হবে। হ্যাঁ অ্যাপ্লাই করা আছে, কিন্তু আমি কার্ডটাই আমার দিতে সমস্যা করতেছে, হেরাও পাই নাই। তারপরে আমি একটা সার্চ করলে আমার যে স্লিপটা দিছে এই স্লিপের মধ্যে আমার কিছু দেয় অনেকে, যে কোনো একটা ভুলের কারণে আমার ওই কার্ডটা স্লিপটার মধ্যে সমস্যা করছে, কিন্তু আমার অ্যাপ্লাই করা। আচ্ছা ঠিক আছে, ট্রাই করতেছি। মনিরুজ্জামান ভাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিট? হ্যাঁ ভাইয়া। আপনাকে না, মানে মনিরুজ্জামান ভাইকে বলছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিট? আপনাদের মধ্যে কে যেন বলছেন আজকে ব্যাংক অ্যাকাউন্ট করবেন, কে বলছিলেন?
সোমবারে কার্ড দিবে বলছে। কি কার্ড দিতে চাইছে মনোজ ভাই? এটিএম কার্ড, স্টুডেন্ট অ্যাকাউন্ট কার্ডের কথা বলছেন আপনি? আর মোহাম্মদ ভাইয়ের কথা ছিল, হ্যাঁ ভাইয়া বলেন, সমস্যা নাই। ভাইয়া আমি তো ইয়ে আর কি ফটোশপ যে আগে ইনস্টল দিয়েছিলাম এটা তো হয় না। তারপর আজকে নিয়ে আসছি ওই ইয়াতে সার্ভিসিং সেন্টারে। তো ওরা উইন্ডোজ দিতেছে, নতুন করে উইন্ডোজ দিবে, আবার ওরাই 15 সিসিটা আর ফটোশপ 15 সিসি আর ইলাস্ট্রেটর 15 সিসি দিয়ে দিবে। হ্যাঁ আপনি নিতে পারেন, সমস্যা নেই। 15 আর 17-এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এই জন্য আজকে করতে পারতেছি না, এগুলো না ডাউনলোড করে আমি তো কাজ করতে পারতেছি না, এই জন্য আর কি আমার একটু সমস্যা হচ্ছে। এখন আমি সার্ভিসিং সেন্টার তো, এই জন্য আর কি ভাই আজকে আমি কাজটা করতে পারতেছি না। ঠিক আছে, আপনি ক্লাসটা অন্তত পক্ষে করার চেষ্টা করবেন। জি ওকে। আচ্ছা, আপনাদের মাঝে পায়োনিয়ারের সাথে পরিচিত নাজমুল ভাই, আপনাকে বাদে বলতেছি, পায়োনিয়ারের সাথে পরিচিত আছেন কেউ? আপনারা কি কেউ পায়োনিয়ারের সাথে পরিচিত? আচ্ছা, প্রশ্নটা যদি এমন হতো যে, হ্যাঁ রিপন ভাই বলেন, কিছু বলবেন রিপন ভাই? হ্যালো। জি না স্যার, পাইনের সাথে পরিচিত নেই। পায়োনিয়ার হচ্ছে একটা পেমেন্ট সার্ভিস, ঠিক বিকাশে আপনারা যেমন একটা পেমেন্ট সার্ভিস ব্যবহার করেন, বিকাশ, রকেট, নগদ, আমাদের এগুলো বাংলাদেশি দেশীয় পেমেন্ট সার্ভিস, ঠিক তেমন একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সার্ভিস হচ্ছে পায়োনিয়ার। তো দেখা যায় মানে গ্লোবালি আপনার পেমেন্ট সার্ভিসের মধ্যে সব থেকে জনপ্রিয়, মানে সব থেকে জনপ্রিয় বলতে এমন কোনো মার্কেট প্লেস নাই যে মার্কেট প্লেসে এই পেমেন্ট সার্ভিস সাপোর্ট করে না, সেটা হচ্ছে পেপাল। এটা সম্পর্কে হয়তো বা আপনারা আগে শুনছেন বা শোনেন নাই। পেপাল পুরা গ্লোবালি বলতে পারেন যে এক নাম্বারের মার্কেট প্লেস, এমন একটা মার্কেট, সরি, পেমেন্ট সার্ভিস, যে পেমেন্ট সার্ভিসটা মানে আপনি পৃথিবীর যে কোনো মার্কেট প্লেসে অ্যাড করতে পারবেন। এবং শুধু তাই না, আপনি ওইখানে ওই একই পেপাল দিয়ে কেনাকাটাও করতে পারবেন। অর্থাৎ আপনি ওইটা দিয়ে যেমন পেমেন্ট নিতে পারবেন, আবার ওইটা দিয়ে আপনি মার্কেটিং বা শপিংও করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশে পেপাল সার্ভিস নেই, অর্থাৎ পেপালের কোনো সার্ভিস বাংলাদেশে নেই। অনেকেই চেষ্টা করেন ভুয়া নাম দিয়ে, ভুয়া আপনার অ্যাড্রেস দিয়ে বা আমেরিকান ভুয়া ফোন নাম্বার দিয়ে অনেকভাবে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার। তো ক্রিয়েট করা যায়, ওই অ্যাকাউন্ট ব্যবহারও করা যায়, কোনো প্রবলেম নাই। তবে অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার কোনো সিকিউরিটি নাই, আপনার যে কোনো সময় অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে ওরা। আপনার অ্যাকাউন্টে যা টাকা পয়সা থাকবে তার সহ আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। আপনার অ্যাকাউন্টে যত রকম, ধরুন কথা কথা আপনি ক্লায়েন্টের সাথে কাজ করছেন, কাজ করে করে বেশ কিছু টাকা ওইখানে অ্যাড করছেন, বাট কোন একটা সময় সরি, পেপাল থেকে আপনাকে বলছে যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করেন। আপনি যে সাধারণত আমরা মানে ফেক যে পেপাল গুলো অ্যাকাউন্ট করা হয়, সেই ফেক পেপাল অ্যাকাউন্টটা কিন্তু করা হয় ম্যাক্সিমাম আমেরিকান অ্যাড্রেস দিয়ে। কারণ আপনাকে যদি বলা হয় আমেরিকান একটা এনআইডি কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের কপি জমা দেন, আপনি সেটা পারবেন না। যখন পারবেন না তখন আপনার অ্যাকাউন্টকে লিমিটেশন করে দিবে, আপনার টাকা তুলতেও পারবেন না, কিছু করতেও পারবেন না। আবার অনেক সময় আইপি কোড ভেরিফিকেশন, মানে আইপি, যে আমাদের যে ইন্টারনেট আছে সেই ইন্টারনেটের আইপি ট্র্যাক করে ওরা। যেমন আপনি যে আইপিটা চালাতেন সেটা বাংলাদেশীয় আইপি, তো ওটা মাঝে মধ্যে এটাকে চেক করবে। যদি দেখবে আপনার আইপি সন্দেহজনক, বাংলাদেশি আইপি, আপনি সবকিছু অ্যাড্রেস সবকিছু দিয়ে আমেরিকান, ওরা কখনো কখনো আপনার আইপি কে সন্দেহজনক হলে আপনার আইপি কে ট্র্যাক করে বলবে আপনার, আপনি যে আমেরিকান তার প্রমাণ দেন। আর প্রমাণ হিসেবে ওরা সাধারণত ড্রাইভিং লাইসেন্স কার্ড, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, এই তিনটাই সাধারণত চেয়ে থাকে। সাধারণত আমাদের কাছে এই তিনটার একটাও থাকে না, ফলস্বরূপ টাকা পয়সা সহ অ্যাকাউন্টটা চলে যায়। সো পেপাল অনেক জনপ্রিয় হওয়া সত্ত্বেও বাংলাদেশে পেপাল নেই। আচ্ছা, বাংলাদেশে পেপাল নেই বিষয়টা এমন না,
পেপাল বাংলাদেশে আসতে চাচ্ছিল, আমাদের বাংলাদেশ ব্যাংকের নীতিমালার জন্য পেপাল বাংলাদেশ আসতে পারে নাই। এটা হয়তো আপনারা জানেন 2000 কত সালের ঘটনা নাজমুল ভাই জানেন নাকি? 2018 সাল, মেবি 18 বা 19, 2018 বা 19 সামথিং, যাই হোক 18 বা 19 বাংলাদেশ ব্যাংক 18 পেপালের সাথে বাংলাদেশের চুক্তি হওয়ার কথা থাকে, বাট বাংলাদেশ ব্যাংকের নীতিমালার জন্য পেপাল বাংলাদেশের চুক্তি করতে পারে না, এবং পরবর্তীতে পেপালেরই একটা সার্ভিস জুমকে বাংলাদেশে পাঠায়। এই জুমের স্পেলিংটা আবার আলাদা, XOOM, হ্যাঁ, জুমকে বাংলাদেশে পাঠায়। বাট মানে পেপালের যে ফ্যাসিলিটিটা আমরা চাচ্ছি বা পেপালে যে ফ্যাসিলিটিটা পাবো, আমি পার্সোনালি মনে করি তার হয়তো বা 50% ফ্যাসিলিটিও জুম দিতে পারবে না, এবং জুমের চার্জটা অনেক বেশি। জুম একটা জনপ্রিয় পেমেন্ট সার্ভিস হওয়া সত্ত্বেও, মানে পেপালের যেহেতু সার্ভিসটা, আপনি জুম থেকে টাকা নেওয়ার সময় কিছু সর্বপ্রথম যে লিমিটেশনটা ফেস করবেন, সেটা হচ্ছে জুমের মাধ্যমে টাকা পাঠাতে পারবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কোনো দেশ থেকে, USA, কানাডা থেকে, UK মানে ইউনাইটেড কিংডম, এশিয়ার মধ্যে শুধুমাত্র জাপান, এবং অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে শুধুমাত্র অস্ট্রেলিয়া। আবারও খেয়াল করেন, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ, ইউকে আলাদা করে বলতেছি কারণ ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত না বর্তমানে, দেন USA, কানাডা, এশিয়া মহাদেশের মধ্যে থেকে জাপান। শুধু যে এই কয়টা দেশেই আমরা কাজ করবো এমন কিন্তু না, এমন অনেক দেশ আছে যাদের কাজ আমাদের করতে হয়, বাট অন্য কোনো দেশকে জুম সাপোর্ট করে না। সো আপনি চাইলে অন্য কোনো দেশ থেকে জুমের পেমেন্ট নিতে পারবেন না। এন্ড সব থেকে বিরক্তিকর যে বিষয়টা হচ্ছে, জুমে আপনি ট্রানজেকশন করার সময় আপনার কাছ থেকে 5 USD কেটে নিবে যদি আপনার ট্রানজেকশনটা 1000 USD নিচে হয়, মেবি 1000, হ্যাঁ 1000 USD নিচে হয়। তো এটা অনেকটা মানে নিয়ম, ওদের নিয়মটা আমার পার্সোনালি মনে হয় যে একটু উল্টা হয়েছে। ওরা বলতেছে যে 0 থেকে 1000 USD পর্যন্ত আপনি যদি উইথড্র করেন, আপনার কাছ থেকে 5 USD কেটে নেওয়া হবে। আর তারপরে যে কথাটা বলতেছে যে আপনি 1000 USDর ওপরে, 1000 USDর ওপরে থেকে 5000 USD পর্যন্ত যদি উইথড্র করেন, তাহলে আপনার কাছ থেকে কোনো চার্জ কাটা নেওয়া হবে না। কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন যে 5000 USD উইথড্র করতেছে, তার কাছ থেকে যদি 5 USD কাটে, তার কিন্তু কিছু যায় আসে না। কিন্তু ছোট ফ্রিল্যান্সার যারা 50 USD, 60 USD, 100 USD ওপেন মানে উইথড্র করবে, তাদের কাছে কিন্তু এই $5 অনেক কিছু। আর জুমের যে সব থেকে বড় প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে জুমের মাধ্যমে পেমেন্ট জুম বাদে অন্য কোনো কিছু থেকে করা যায় না। অর্থাৎ ক্লায়েন্টকে আপনি বলবেন পেমেন্ট করতে, ক্লায়েন্টের নিজস্ব পেমেন্ট মানে জুমে পেমেন্ট করতে গেলে নিজের জুম অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার নিজের জুম অ্যাকাউন্ট না থাকলেও চলবে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলে ক্লায়েন্ট আপনাকে জুমের মাধ্যমে আপনার ব্যাংকে পেমেন্ট করে দিতে পারবে। বাট ক্লায়েন্টের জুম অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ ক্লায়েন্ট তো ভাই আপনার জন্য এত প্যারা নিবে না যে তো আপনার জন্য জুম অ্যাকাউন্ট করবে, সেই জুমের মধ্যে আবার টাকা লোড দিবে, এত ঝামেলা ক্লায়েন্ট করবে না, যদি না আপনার ক্লায়েন্টের সাথে খুব খুব বেশি ভালো সম্পর্ক হয়। তাছাড়া করার কোনো সম্ভাবনা নেই। তো আমাদের কাছে যে সর্বশ্রেষ্ঠ অপশন ছিল পেপাল, সেই পেপাল আমাদের পক্ষে ব্যবহার করা সম্ভব না। অবৈধ কিছু পথে পেপাল অনেকেই ব্যবহার করে, বাট আমি রিকমেন্ড করব, কষ্ট করে ইনকাম করা টাকা যে কোনো মুহূর্তে মার হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সো আপাতত আপনাদের পেপালের দিকে না আগানোই ভালো। আর তারপর থাকছে পায়োনিয়ার। এটা মোটামুটি অনেক জনপ্রিয় হচ্ছে এর গ্লোবাল পেমেন্ট সার্ভিসের জন্য। এটা সুযোগ সুবিধাটা কি, কিছু কিছু মার্কেট প্লেসে ডিরেক্ট অ্যাক্সেস আছে, যেমন আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফাইবার সহ বেশ কিছু গুরু, ওয়ার্কানা, কিছু কিছু সাইট আছে, যেসব সাইটে এটা ডিরেক্ট অ্যাক্সেস পাচ্ছেন। আপনি সেই সাইটগুলো থেকে ডিরেক্টলি পায়োনিয়ারে পেমেন্টটা ট্রান্সফার করে নিতে পারবেন। তবে কিছু কিছু সাইট আছে যারা পায়োনিয়ারকে সাপোর্ট করে না, মানে পায়োনিয়ার পেমেন্ট সার্ভিসটা ওখানে সাপোর্ট করে না, সেখান থেকে আপনি পায়োনিয়ার পেমেন্ট নিতে পারবেন না। যেগুলো করে আমি আপাতত সেগুলোর কথাই বলছি। আর এদের মোস্ট
ইম্পর্টেন্ট যে সার্ভিসটা সেটা হচ্ছে গ্লোবাল পেমেন্ট সার্ভিস। আপনার যদি মার্কেট প্লেসের বাইরে কোনো ক্লায়েন্ট থাকে, আপনি তাকে সরাসরি একটা পেমেন্ট ইনভয়েস সেন্ড করতে পারবেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস যদি আপনার অন করা থাকে। তাহলে গ্লোবাল পেমেন্ট সার্ভিসটা অন করতে গেলে আপনাকে অবশ্যই আপনার নিজের ভোটার আইডি কার্ড তথা আপনার মানে পার্সোনাল যে আইডেন্টিটিটা আছে সেই আইডেন্টিটিটা সম্পূর্ণ তাদের কাছে প্রুফ দিতে হবে। আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে নিজের। তো ওরা সাধারণত আপনার পাসপোর্টের প্রথম 5 পৃষ্ঠার কপি এবং আপনার এনআইডি কার্ডের দুই পাশে দুইটা কপি চেয়ে থাকে। তো এই দুইটা চেয়ে থাকে। আমরা গ্লোবাল পেমেন্ট সার্ভিস অন করতে গেলে আপাতত অথবা আপনাদের অনেকেরই পাসপোর্ট নাই, তো পাসপোর্ট ছাড়াও আপনি আপাতত এই কাজটুকু করে নিতে পারবেন। অর্থাৎ প্রথম পেমেন্ট সার্ভিস মানে গ্লোবাল পেমেন্ট সার্ভিসটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনি চাইলে শুধুমাত্র এনআইডি কার্ডের দুই পাশে স্ক্যান কপি দিয়ে আপনি এটাকে অ্যাপ্রুভ করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট যদি আপনাদের ওদের যে মাস্টার কার্ড সার্ভিস আছে, যদিও মাস্টার কার্ড সার্ভিস বর্তমানে আবার ওরা হোল্ড করছে, জানেন না কিনা তুমি ভাই? ওদের মাস্টার কার্ড সার্ভিস কিছুদিন বন্ধ রাখার পর আবার চালু করছিল, আবার বন্ধ করছে। এখন মাস্টার ওরা কিছুদিন যাবত মোটামুটি 3-4 দিন যাবত মাস্টার কার্ড সার্ভিস বন্ধ করছে। তো মাস্টার কার্ড সার্ভিস আপনাকে ভাই ওয়েটিং ছিলেন ভাই, আমি নিজে আজকে জয়েন করতে লেট করছি, সরি। আপনাদের যে ওদের যে মাস্টার কার্ড সার্ভিসটা আছে, তো মাস্টার কার্ড সার্ভিসটা এখন ওরা বর্তমানে অফ রাখছে। আপনারা জানেন নাকি জানি না, মাস্টার কার্ড সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান ওয়ার কার্ড। তো এই ওয়ার কার্ড কিছুদিন আগে মেবি 1 মাসের ঘটনা, এটা দেউলিয়া হয়ে গিয়েছে। তাদের অ্যাকাউন্ট থেকে প্রায় 2 বিলিয়ন ইউএসডি চুরি হয়েছে। 2 বিলিয়ন ইউএসডি চুরি হয়ে গেছে। এই চুরির ঘটনার ফলে ওরা প্রায় দেউলিয়া হয়ে গেছে। আর এই কারণে ওদের মাধ্যমে পায়োনিয়ার যে মাস্টার কার্ড সার্ভিসটা প্রোভাইড করতো, ওদের মাস্টার কার্ড সার্ভিসটাও এফেক্টেড হয়েছে। তো ইউকে থেকে ওদের বিভিন্ন প্রকার ট্রানজিশন সহ বিভিন্ন প্রকার কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিচ্ছে। বাট ইন্টারন্যাশনালি কোনো ট্রানজেকশন যদি নিষেধাজ্ঞার মধ্যে পড়ে, তখন ওই সার্ভিসটাই পুরা অচল হয়ে যায়। আর এই কারণে ওরা সার্ভিসটাকে হোল্ডে রেখেছে। অথবা ওরা ভিসা বা অন্য কোনো কার্ড সার্ভিসের সাথে অ্যাড করবে, অ্যাড করে পুনরায় সার্ভিসটা চালু করবে। মানে ওয়ার কার্ড ভিত্তিক যে সেবাটা ওরা প্রদান করতো, এই ওয়ার কার্ড ভিত্তিক সেবাটা সম্ভবত আর থাকবে না। তো যাই হোক, এটা ব্যাপার না, আমাদের আপাতত কার্ডেরও কোনো প্রয়োজন নেই। তো এটা হচ্ছে আমাদের পায়োনিয়ার। আর আরেকটা যে মানে মজার ব্যাপার পায়োনিয়ার আপনাকে দিবে, সেটা হচ্ছে আপনাকে ভার্চুয়াল ব্যাংক অ্যাকাউন্ট দিবে। আপনি যদি মনে করেন, ধরেন কথার কথা, আপনার ইউকে তে কোনো ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের সাথে আপনি রেগুলার কাজ করছেন, আপনি চাইলে ইউকে তে আপনি আপনার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নিতে পারবেন পায়োনিয়ারের মাধ্যমে। পায়োনিয়ার আপনাকে এমন 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করবে। আপনি আমেরিকায় একটা ব্যাংক অ্যাকাউন্ট পাবেন, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশ, স্পেশালি ওরা জার্মানিতে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিবে। আপনি চাইলে অস্ট্রেলিয়ায় একটা ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারেন, আপনি চাইলে জাপানে একটা ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারেন। তো এইগুলো সব, এই ব্যাংক অ্যাকাউন্ট গুলো আপনার অনলাইন যে পেমেন্ট গুলো আছে, আপনি যদি মনে করেন যে আমি ক্লায়েন্টকে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো, ক্লায়েন্ট আমাকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিবে, ওরা যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলে পরে সেই টাকাটা ডিরেক্টলি আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে এসে ঢুকে যাবে। এটা আপনি করতে পারেন। আর অ্যামাজনে যারা কাজ করে, অ্যামাজনের ক্ষেত্রে দেখা যায় অ্যামাজন হচ্ছে আপনার টোটাল ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়া এটা করতে দেয় না। তো আপনি অ্যামাজনের ক্ষেত্রেও এমনটা করা যায় যে পায়োনিয়ারের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেহেতু অ্যামাজন সার্ভিসটা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মানে আসেনি, অ্যামাজনটা খুব জনপ্রিয় একটা ই কমার্স সাইট, বাট বাংলাদেশে নেই। তো আপনি চাইলে ওদের অ্যামাজন সার্ভিসটা ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস, আপনার ব্যাংক নাম্বার, রাউটিং নাম্বার সবকিছু ওই ইসের মধ্যে, কি বলে আপনার যে ইউএস যে ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আপনি পাবেন, যেটা আপনাকে পায়োনিয়ার প্রোভাইড করছে। তো মূলত আমরা মানে এমন একটা অবস্থায় আছি, এই অবস্থায় পায়োনিয়ার ছাড়া আমাদের সেকেন্ড কোনো চয়েস নাই। তবে হ্যাঁ, বর্তমানে আরো কিছু পেমেন্ট সার্ভিস, যেমন পেয়ার, তারপরে পারফেক্ট মানি, আরো কিছু পেমেন্ট সার্ভিস চলে আসছে, স্ক্রিল পেমেন্ট চলে আসছে। তো আপনি চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তবে ফ্যাসিলিটির দিক দিয়ে এখন যেহেতু আমরা পেপালকে পাচ্ছি না, তো আমাদের সেকেন্ড চয়েস হচ্ছে পায়োনিয়ার। দেন তারপর আপনাদের থার্ড চয়েস, ফোর্থ চয়েস অন্য কিছু থাকলেও থাকতে পারে, নো প্রবলেম।
রাশেদুল ভাই কোথায় আছেন, বাইরে নাকি? মনে হচ্ছে কোথাও যাচ্ছেন রাশেদুল ভাই। ভাই একটু রাস্তায় যাবো, আসতেছি 2 মিনিট। মোবাইলে ক্লাস করছেন? ভাই 2 মিনিট রাস্তায় যাবো, আর আসবো আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইনলি পায়োনিয়ার। তো এটা একটা পেমেন্ট সার্ভিস। এই পেমেন্ট সার্ভিসটা অ্যাড করলে কি হবে, আপনার যে মার্কেট প্লেস, অনেক মার্কেট প্লেস আছে যেটা আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টকে সাপোর্ট করবে না, যেমন ফাইবারই সাপোর্ট করে না আপনার কোনো লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। আপনি পায়োনিয়ার অ্যাড করলে ফাইবারের থেকে টাকাটা পায়োনিয়ারে ঢুকবে, দেন পায়োনিয়ারের থেকে আপনি চাইলে সেই টাকাটা সিম্পলি আপনার নিজের যে ব্যাংক অ্যাকাউন্ট বা লোকাল ব্যাংক অ্যাকাউন্ট সেখানে নিয়ে আসতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে গেল আমাদের মূলত পায়োনিয়ারের যে ব্যাপারটা। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কমপ্লিট থাকে, আমরা আজকে পায়োনিয়ারের অ্যাকাউন্টের আবার বেশ কয়েকটা ধাপ আছে, 3-4টা ধাপে পায়োনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট করতে হয়। তো আমরা আজকে পায়োনিয়ার অ্যাকাউন্ট আপনাদের যে কারো একজনের পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে আজকে দেখাবো ক্লাসের মধ্যেই। এবং তার সাথে সাথে ফ্রিল্যান্সার, যেহেতু আপনাদের আজকে ক্লাসের যে টপিকস গুলো আছে, আমরা আপনাদের ক্লাস শিডিউলটা চেক করতেছিলাম, তো ক্লাস শিডিউলে দেখলাম যে আপনাদের মার্কেট প্লেসের সাথে পরিচিত করা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করানো এবং মার্কেট প্লেসে কাজ করানো, এই সম্পর্কিত বেশ কিছু ক্লাস আছে যেই শিডিউল গুলো ওরা অন্তর্ভুক্ত করে নাই, জাস্ট বলে দিছে এত নাম্বার থেকে এত নাম্বারের মধ্যে আপনাদের সুবিধা মতো এই কাজটা করে নেবেন। তো আমরা এই মার্কেট প্লেসের সাথে একটু পরিচিত হব এবং অ্যাকাউন্ট করব। তো আমাদের আজকের ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার freelancer.com এবং pioneer.com। জি অবশ্যই। পাইপালের সাইপ্রাস ভিত্তিক অ্যাকাউন্টের কথা বলছেন আপনি? সাইপ্রাস, আচ্ছা। পাইপ পেপালের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ওরা হচ্ছে আপনার মানে যে সার্ভিসটা প্রোভাইড করে সেটা হচ্ছে কান্ট্রি বেসড সার্ভিস। নাজমুল ভাই আপনি অবাক হয়ে যাবেন, পেপাল এক এক দেশে ওদের সার্ভিস এক এক রকম দেয়। আমি কিছুদিন আগে অল্প কিছুদিন আগে মনে করলাম যে পেপাল বাংলাদেশে নাই বাট ইন্ডিয়াতে আছে। তো আমি যদি ইন্ডিয়ান কোন একজন মানুষকে দিয়ে একটা পেপাল অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারি, তাহলে ঠিক আছে, আমি তার একটা পেপাল অ্যাকাউন্ট চেষ্টা করে দেখি। তো যোগাযোগ করলাম একজনের সাথে, যোগাযোগ করে অ্যাকাউন্ট পেপাল ক্রিয়েট করালাম, করে সেই অ্যাকাউন্টে টাকা ঢোকালাম। আপনি বিশ্বাস করবেন না, আমি আমেরিকান পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করছি, বাট ইন্ডিয়ান পেপাল অ্যাকাউন্টের থেকে আমি টাকা তোলার কোনো রকম কোনো মানে অপশন পাইলাম না। যা টাকা পয়সা ঢুকাইছিলাম সব চলে গেছে। আপনি আপনি ছোটখাটো ট্রানজেকশন করলে পেপাল আপনাকে কিছু বলবে না, হ্যাঁ। আপনি যখন পেপালে ছোটখাটো $5 $10 এরকম ছোট ছোট ট্রানজেকশন করবেন, পেপাল আপনাকে কিছু বলবে না। বাট আপনি যখন একটা বড় ট্রানজেকশন করবেন, ধরুন কথার কথা আপনি একটা বড় পেমেন্ট পাইছেন, ধরুন হয়তো দেখা গেল আপনার অ্যাকাউন্টে, পেপাল অ্যাকাউন্টে 500 ইউএসডি বা 400 ইউএসডি এমন একটা বড় পেমেন্ট ঢুকছে, ঢোকার সাথে সাথে তখন আপনাকে পেপাল হঠাৎ করে, আপনার কোনো কথাবার্তা নাই, হঠাৎ করে বলবে আপনার পেমেন্টটা হোল্ডে আছে, আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করেন বা আপনি ভেরিফিকেশন করেন। পেপাল কিন্তু আপনাকে ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের কোনো অ্যাক্সেস দিবে না। আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকলে পেপ্যালের যে সার্ভিসটা সেটা বাংলাদেশে ওরা কোনো রকম আপনাকে ফ্যাসিলিটি দিবে না। আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাক, প্রবলেম হোক, অন্য যে কোনো দেশের ক্ষেত্রে আপনি যেটা পাবেন, ধরেন কথার কথা আপনি আমেরিকান অ্যাড্রেস দিয়ে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট খুলছেন, আপনি আমেরিকায় কোনো আত্মীয় আছে বা তার অ্যাকাউন্ট আপনি চালাচ্ছেন, তো সে যদি মনে করে তার একটা প্রবলেম হয়েছে, পেপালের সাথে কন্ট্যাক্ট করলে পেপাল নিজে থেকে সেই প্রবলেমটা সলভ করে দিবে। বাট আমরা বাংলাদেশে বসে কিন্তু এটা করতে পারবো না, পেপাল আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে না। তো এই কারণে আর কি একটু একটু মানে সাবধান থাকবেন যে ছোট ছোট ট্রানজেকশন আপনি চাইলে পেপালের মাধ্যমে করতে পারেন, যেমন $2 $5 $10 এরকম ছোট ছোট ট্রানজেকশন আপনি করতে পারেন। পেপাল আপনার এই ট্রানজেকশন গুলো করার সময় কোনো বাধা দিবে না, আপনি ইচ্ছা মতো করতে পারবেন। আর যখন একটা বড় করতে যাবেন তখন আপনার আটকায় দিবে। আর যদি কোনো ক্লায়েন্ট পেপালের রিফান্ড চায়, তাহলে তো মনে করেন আপনার পেপাল অ্যাকাউন্ট গেল। আর আপনি কোনো ক্লায়েন্টের কাছ থেকে নিছেন, একটা পেমেন্ট নিছেন,
পেমেন্ট নেওয়ার পর আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিফান্ড চাইছে যে আপনার কাজ হয়নি, আপনি আমাকে পেমেন্টটা রিফান্ড করে দেন। আর আমরা যদি কাজ না করি আমাদের রিফান্ড করে দিতে তো কোনো প্রবলেম নাই, আমরা রিফান্ড করে দিব। বাট পেপালের কাছে যখন এই রিফান্ডটা চাওয়া হবে, পেপাল সাথে সাথে আপনাকে 3-4টা ভেরিফিকেশন করে বসতে বলবে। আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলবে, আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলবে, এরকম বেশ কিছু ভেরিফিকেশন করতে বলবে। সবকিছু ভেরিফিকেশন করে আপনি যখন মানে অ্যাকাউন্টটা চালাতে যাবেন তখন আর আপনি অ্যাকাউন্টটা চালাতে পারবেন না, ওরা অ্যাকাউন্টটাকে লিমিটেড করে দিতে পারবে। এবং এত বাজেভাবে লিমিটেড করে দিবে, আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, আপনার টাকা পয়সা আছে সেটা দেখতে পারবেন না, তুলতে পারবেন না, কোনো সেটিং চেঞ্জ করতে পারবেন, আপনাকে কোনো অপশন দিবে না। আসলে লিগালি আপনি যে জিনিসটা ব্যবহার করতে পারবেন সেটা বেটার। পেওনিয়ারটাকে আপনি লিগালি ব্যবহার করতে পারবেন, পেলে আপনার নিজ বাংলাদেশি আইডেন্টিটি দিয়ে আপনার কোনো প্রবলেম ফেস করলে পেওনিয়ার আপনাকে নিজে থেকে হেল্প করবে। বাট পেপাল থেকে তো আপনি লিগাল কোনো ওয়ে পাচ্ছেন, আপনি ইলিগালি ঢুকছেন। আর অবৈধভাবে ঢুকে তো আপনি জোর গলায় কিছু তাকে বলতে পারবেন না যে আমার অ্যাকাউন্টে এই প্রবলেম হয়েছে আপনারা ফিক্স করে দেন, ওরা তা করতে বাধ্য নয়। আমি পার্সোনালি বলি, আমার খুব বড় একটা অ্যামাউন্ট পেওনিয়ার আটকায় দিছিল, পেপাল নয় পেওনিয়ারই আটকায় দিছিল, অলমোস্ট 80,000। 80,000 টাকা আপনার পায়োনিয়ার আটকায় দিছিল, দিয়ে বলতেছে যে আপনার মানে আইডেন্টিটি ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে, না করা পর্যন্ত আপনি পাবেন না। আপনি বিশ্বাস করবেন না, প্রায় 2 সপ্তাহ লাগছিল এই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে। আমি এনআইডি কার্ডের ছবি তুলে দিচ্ছি, ওরা বলতেছে যে না ছবি হয়নি, এই জায়গাটায় ব্লার আছে, এই ছবির কোয়ালিটি ভালো না, এরকম মানে এক্সকিউজ ওরা দিতে তালে থাকছে। একটা সময় আসলো যে লাইভ চ্যাট আমি ইমেজ আপলোড করতে গেলে আমার ইমেজ আপলোডই নিচ্ছে না, বলতেছে যে আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইমেজ আপলোড করে ফেলছেন, আপনি আর ইমেজ আপলোড করতে পারবেন না। পরে ওদের সাথে কন্ট্যাক্ট করলাম ইমেইলে, সাপোর্ট ইমেইলে কন্ট্যাক্ট করে ইমেইলে সেই প্রবলেম সলভ করলাম। প্রায় 2 সপ্তাহ লেগেছিল প্রবলেমটা সলভ করতে। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে রিস্কি ওয়ে গুলো আপাতত আপাতত স্কিপ রাখেন। আপনাদের পেপাল প্রয়োজন হবে, আপনি কাজ করবেন যখন তখন বুঝতে পারবেন যে পেপালের প্রয়োজন পড়বে, বাট আপাতত কোনো দরকার নেই পেপালের। পেওনিয়ারের লাইভ চ্যাটটা এখন আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। আপনি সম্ভবত 5 মিনিটের মধ্যে ওদের সাথে কানেক্টেড হতে পারবেন। 5 মিনিটের মধ্যে যদি ওদের সাথে কানেক্টেড হতে না পারেন, ওরা পরবর্তীতে আপনাকে ইমেল করে ইমেইলের মাধ্যমে সেটা সলভ করবে। আমি গত কয়েকদিন আগেও কানেক্ট হয়েছি ওদের, ওরা বর্তমানে একটা নীতি ফলো করছে, সেটা হচ্ছে আপনি যখন একজন লাইভ পার্সনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে ওরা বলবে যে 5 মিনিটের মধ্যে আপনার সাথে কোনো লাইভ পার্সন অ্যাড হবে, আর যদি 5 মিনিটের মধ্যে কোনো লাইভ পার্সন অ্যাড না হয় আপনার প্রবলেমটা এখানে বলে দিবেন, বলে দিলে ইমেলের মাধ্যমে আপনার প্রবলেম সলভ করে দেবে, আপনাকে আর অপেক্ষা করে বসে থাকতে হবে না। তো আগে হতো অনেক টাইম অপেক্ষা করতে হতো, বাট এখন আর এই প্রবলেমটা নাই। আচ্ছা, কার পেওনিয়ার অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন বলেন লাইভে? নেট কানেকশন ভালো আছে এবং করতে পারবেন কে বলেন? স্যার আমি করি। ওকে, আপনি স্ক্রিন শেয়ার দেন তাহলে। আচ্ছা, পেওনিয়ারের ক্ষেত্রে আরেকটা কথা আমি বলি, পেওনিয়ারের ক্ষেত্রে আরেকটা রেফারেন্স অপশন আছে, হ্যাঁ। এই রেফারেন্স অপশনটা মানে আপনার কাজ করবে আপনার পেওনিয়ারের টাকা লোড দেওয়ার পর, লোড দেওয়ার আগে অপশনটা কাজ করে না। তো সেটা হচ্ছে আপনি যদি কারোর রেফারেন্সে পেওনিয়ারে জয়েন করেন, জয়েন করার পর আপনার অ্যাকাউন্টে 100 USD লোড দেওয়ার পর আপনার 25 USD পেওনিয়ার নিজে আপনাকে বোনাস দিবে। আর আপনি যদি রেফারেন্স ছাড়া সরাসরি জাস্ট pioneer.com ঢুকে জয়েন করেন তাহলে আপনাকে এই বোনাসটা দিবে না। তো আপনি চাইলে রেফারেন্স ঢুকতে পারেন। মনিরুজ্জামান ভাই। জি স্যার।
দিতে পারেন, রাখেন। আই এম লুকিং ফর গেট পেইড উপরটায় রাখেন। মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ লেস দেন 5000। ওকে, রেজিস্টার। প্রথম ধাপ, আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করছেন, কোনো কোম্পানির অ্যাকাউন্ট না, তাই ইন্ডিভিজুয়ালি রাখবেন। তারপরের অপশনটা আপনার ফার্স্ট নেম। আপনি আপনার আইডি কার্ড অনুসারে যে ফার্স্ট নেমটা এবং স্পেলিংটাও অবশ্যই সেম থাকতে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম টাইপ করেন। ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা একটু খেয়াল রাখবেন, আমি একটু বলি। এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আপনার মানে এই মার্কেট প্লেসে অ্যাড হওয়ার ক্ষেত্রে বা এই জাতীয় ট্রানজাকশনের ক্ষেত্রে, সো এমন ইমেল অ্যাড্রেসটা যেটা ব্যবহার করবেন সেই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই স্টেপ টু ভেরিফিকেশন অন করে নেবেন, যেন এই ইমেল অ্যাড্রেসটা আপনার সিকিউর থাকে। কথা বুঝতে পারছেন? না, সেটা হোক, সেটা প্রবলেম না, বাট আপনি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছেন, ধরেন সেটা জিমেইল হতে পারে বা ইয়াহু মেইল হতে পারে, যেটা আপনি ব্যবহার করেন সেই ইমেলটার ক্ষেত্রে আপনি স্টেপ টু ভেরিফিকেশন অন করবেন, অর্থাৎ ইমেইলের সিকিউরিটিটাও বাড়াবেন যে জি ইমেলটা স্যার। ব্যবহার করবেন। ওকে, দেন প্রবলেম নেই। ওকে, ইমেল অ্যাড্রেসটাকে রিটাইপ করতে বলছে। ডেট অফ বার্থ সিলেক্ট করেন পাশে ক্যালেন্ডার থেকে, হ্যাঁ। প্রবলেম নেই। না না, প্রবলেম নেই। আপনি ওনার এখান থেকে শুধুমাত্র মেবি ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবেন, আর ইমেল অ্যাড্রেস স্টেপ টু ভেরিফিকেশন অন থাকলে কোনো প্রবলেম করার কথা না। অফ করে দিতে পারেন, আপনি অফ করে দেন তাহলে। স্যার পরবর্তীতে পাসওয়ার্ড যদি পাল্টায় নেই তাহলে কোনো সমস্যা হবে না? আপনার পাসওয়ার্ড এমনি, আচ্ছা, আমি যেহেতু কেউ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, আমি একটা ভিডিও পাচ্ছি মেবি এখান থেকে, এই ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে। ইউটিউবে এমন অনেক ভিডিও আছে, মানে হাজার হাজার ভিডিও আছে এই পিওনিয়ারের অ্যাকাউন্ট করা সম্পর্কে। আমি একটা ভিডিও দিয়ে দেবো, আপনার ভিডিওটা দেখে নিয়ে নিবে, বেটার হবে। ওকে, ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি। ও সরি, কার কাছে দিছি হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছি। পিওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যাবে, প্রবলেম নেই। ওকে, ফ্রিল্যান্সারে ঢুকেন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার তার কোনো পেমেন্ট সার্ভিস না, সো এখানে কোনো প্রবলেম নাই। এই অ্যাকাউন্টটা করার জন্য যে কয়েকজন স্ক্রিন শেয়ার দেন যে করতে চাচ্ছেন। freelancer.com।
পোর্টফোলিও সাইটের কথা। না, যদি পার্সোনালি মনে করেন যে আপনি পরে অ্যাকাউন্ট করবেন। শামিম ভাই কি পাঠাইছেন হোয়াটসঅ্যাপে? অ্যানুয়াল রিপোর্ট, ইউর ব্যালেন্স। এটি কি আপনার পায়োনিয়ারের কি আগে থেকে অ্যাকাউন্ট আছে? নাকি আপনি নিজে এখন ক্রিয়েট করছেন ফোন দিয়ে? শামিম ভাই একটু জানাবেন, আপনি কি ফোন দিয়ে এখন ক্রিয়েট করছেন, নাকি এটা আপনার আগে থেকেই ক্রিয়েট করা? স্ক্রিনশট যেটা পাঠিয়েছেন। আপনি মাত্র ঢুকলেন আবার ব্লক করছে। এই এই প্রবলেম গুলো যাতে ফেস না করেন এই কারণে আমি অনলাইনে আপনাদেরকে দেখাই দিতে চাইলাম। পায়োনিয়ারের পক্ষ থেকে আপনাকে ব্লক করছে, অপেক্ষা করেন, ব্লক বেশিক্ষণ রাখবে না হয়তো, ওরা ব্লক তুলে দিবে। এদের ভরসা নাই, যে কোনো মুহূর্তে আপনাকে ব্লক করে বসে, যে কোনো মুহূর্তে আবার ব্লক খুলবে। আপনার ল্যাপটপ ঠিক হয় নাই শামিম ভাই? আপনার ল্যাপটপ ঠিক হয়নি? ল্যাপটপ যদি ঠিক হয় আপনি ল্যাপটপ থেকে ট্রাই করেন, সেটাই ভালো হবে। আমি তাহলে কি ফটোশপে চলে দেবো? কারোর অ্যাকাউন্টের প্রতি কোনো ইন্টারেস্ট নাই? ব্লক টলক খাইলে পরে তো নাজমুল ভাই আছে, নাজমুল ভাই বলে টলে দিবে না গ্রুপের মাঝে। ব্লকের আবার টাইম পিরিয়ড আছে, এক এক ব্লক এক এক রকম। কোনো ব্লক আছে 30 মিনিটে, কোনো ব্লক আছে 3 ঘন্টার, কোনো ব্লক আছে 24 ঘন্টার। এটা ওদের ব্লকের টাইম আছে, যে টাইমের উপর জন্য ব্লক করবে সেই টাইম টুকুর মধ্যে আর ঢুকতে পারবে না। আপনার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা হয়ে গিয়েছে, তো আমি চাচ্ছিলাম একেবারে শুরু থেকে অ্যাকাউন্টটাকে তৈরি করার পর থেকে অ্যাকাউন্টটাকে কিভাবে সাজানো লাগে সেটা সহ দেখাইতে। বাট আমার মনে হচ্ছে আপনাদের কারোরই অ্যাকাউন্ট দেখার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। And আপনাদের কোনো ইন্টারেস্ট না থাকে আমার কোনো প্রবলেম নাই। আপনি স্যার আমি চাচ্ছিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট কি বলেন? স্মার্ট কার্ড নিয়ে আমি একবারে খুলতে চাইছিলাম। আচ্ছা, আপনি কি ফ্রিল্যান্সার কি অ্যাকাউন্ট? নাজমুল ভাই আপনার কি কোনো ফ্যাসিলিটি আছে স্ক্রিন শেয়ার দেওয়ার মতো? নাজমুল হাসান ভাই, স্যার আমি দেবো। ভাই আসছে কিন্তু নেট দুর্বল, এই জন্য মানে আমি সাহস পাইতেছি না আর কি। নিপুণ ভাই, তাহলে আমি আপনার ফ্রিল্যান্সিং খোলার জন্য তো আপনার ইয়া লাগবে না, ব্যাংক অ্যাকাউন্ট বা এগুলো কিছু লাগবে না, তো আপনি আপনার চাইলে দিতে পারেন। ফ্রিল্যান্সার না, আমার অ্যাকাউন্ট খোলার জন্য ফোনে তো এড আপনার ব্যাংক করছে জন্য লাগবে আমি না। দিতে পারছি না। আপনি তো চাইলে দিতে পারেন। আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার দিই স্যার। ওকে।
পেওনিয়ার অ্যাকাউন্ট আমি আর যাচ্ছি না। পেওনিয়ার অ্যাকাউন্টের যে একটা ভিডিও মানে ভিডিও লিংক দিয়ে দিচ্ছি ইউটিউব থেকে সার্চ করে, ওই ভিডিওটা দেখলে আপনারা পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। আর তারপর যদি কোনো প্রবলেম হয়, গ্রুপ তো আছেই। ওকে, এখানে কোনো রেফারেন্স লিংকের প্রয়োজন নেই। আপনি আর্ন মানি ফ্রিল্যান্সিং এ দিয়ে সাইন আপ শুরু করেন, বা আপনি চাইলে উপর থেকেও সাইন আপ দিতে পারেন। কারণ এখন আজকাল মানে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং সাইটই আপনাকে শুধুমাত্র কাজ করা না, কেনাকাটার সুযোগ সুবিধাও দিয়ে থাকে। তো যেটাই আপনি দেন কোনো প্রবলেম নাই, আর্ন মানি ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করেন। ওকে, আপনাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনাদের মানে আপনাকে ফ্রিল্যান্সারে জয়েন করতে বলা হচ্ছে। আপনি যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, একটু খেয়াল রাখবেন এই ইমেল অ্যাড্রেসটাই আপনি পার্মানেন্ট নেক্সট টাইম ব্যবহার করার জন্য। যদিও পরে আপডেট করা যায়, বাট একটা সিঙ্গেল ইমেল অ্যাড্রেসটা রাখাই ওদের কাছে আপনি বিশ্বস্ত থাকবেন। তো পাসওয়ার্ড দিবেন, তারপর দিয়ে জয়েন ফ্রিল্যান্সার দিবেন। এবং পাসওয়ার্ড টাইপ করার সময় অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার 1 2 3 4 সামথিং নাম্বার এবং স্পেশাল ডিজিট যেমন স্টার, হ্যাশ, স্ল্যাশ, এই দুটি স্পেশাল ডিজিট রাখবেন। আপনি প্রয়োজনে পাসওয়ার্ডটা আগে খাতার উপর লিখে রাখেন, লিখে রেখে দেন তারপর এখানে টাইপ করেন। আমি আবারও বলছি, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার এবং স্পেশাল ডিজিট যেমন স্টার, হ্যাশ, $, পার্সেন্ট, স্ল্যাশ, এই জাতীয় কিছু রাখতে হবে। নাজমুল ভাই রেকর্ড রাখেন? স্ক্রিন রেকর্ড অন রাখেন নাজমুল ভাই? কি বললো এটা? কি আসছে? দিস ইমেল আপনি কি এর আগে ইউজ করছেন কিনা এই অ্যাড্রেস জিমেইল? ইজ অলরেডি। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলেছিলেন এই অ্যাড্রেস দিয়ে এর আগে কখনো? হয়তো বা কোনো একদিন মনে হয় একটু ট্রাই করছিলাম মনে হয়। আপনার অ্যাকাউন্ট করা আছে, আপনি লগ ইন এ যান, লগ ইনে ক্লিক করেন, লগ ইন। জয়েন ফ্রিল্যান্সার নিচে দেখেন ছোট্ট করে লেখা আছে লগ ইন। আপনার কিবোর্ডে মাউস মানে মাউসটা কি নড়ছে না, নাকি কোনো নেট প্রবলেম? আমি বুঝতে পারছি না। না স্যার, হচ্ছে তাহলে নেট প্রবলেম কি আমার এখানে? আপনারা কি ওনার কাজ দেখতে পাচ্ছেন এখন, নাকি হ্যাং? জি না, থেমে আছে। জি না ভাই, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমিও তো তাই বলছি যে তাহলে স্যার আমার নেট প্রবলেম। হ্যাং হয়ে আছে। আমি ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আমির আহমেদ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা আছে? জি না ভাইয়া, খোলা হয়নি এখনো সেভাবে। Okay. আপনি ফোন থেকে কানেক্ট হয়েছেন না? জি ভাইয়া, ল্যাপটপে কানেক্ট হলে আমি কাজটা করতে পারতাম, কিন্তু ফোন থেকে কানেক্ট হয়েছে। আচ্ছা, আমি আপাতত আপনাদের এই অ্যাকাউন্ট করার ঝামেলার মধ্যে আর যাচ্ছি না। আপনারা অ্যাকাউন্ট নিজের মতো করে ক্রিয়েট করে নিয়েন, দেন তারপর কোনো প্রবলেম ফেস করলে বলেন, আমি সলভ করবানে।
রাখেন, বাদ আচ্ছা দেন। ভাই, আপনি নিজে যদি একটু প্রসেসটা দেখায় দিতেন তাহলে হয়তো সুবিধা হতো আমাদের জন্য, প্রসেস একবার দেখায় বলতে দিলে। আমার নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আমি তো নতুন করে অ্যাকাউন্ট করতে গেলে আমার আইপি ভেরিফিকেশন করে আমার চালু অ্যাকাউন্টটা যদি ডিসেবল করে দেয়, আচ্ছা ঠিক আছে। একটা বিশাল বড় রিস্ক আছে, এইটাই প্রবলেম। আমি যে যে একটা অ্যাকাউন্ট ব্যবহার করছি, ওরা যদি পরবর্তীতে বলে যে আপনি একই আইপিতে কেন সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, হয়তো আমি নিজে এখান থেকে দেখাইতাম। আচ্ছা নিপন ভাই, প্রেজেন্টেশনটা কেটে দেন, স্ক্রিন শেয়ারটা কেটে দেন। স্যার তাহলে আমি কি করব? কি বলবো, আপনি স্ক্রিন শেয়ারটা কেটে দেন। এছাড়া তো আপাতত এখন কিছু বলার নাই। আপনাকে শুনতে পারিনি। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। হ্যাঁ, আজকে 7 নম্বর ক্লাস, তাই না? শামীম ভাই আছেন? শামীম ভাই একটু আগে আমার সাথে কথা বললেন, এখন কথা বলেন না কেন? আচ্ছা, আবু হাসনাত। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তো আমার মানে ক্রিয়েট আছে। আমি কোনো কিছু মানে ডকুমেন্ট পেপার সাবমিট করি নাই। ভাবতেছি আরেকটা ইমেল খুলে আমি করি, মানে সবাই দেখুক আর কি। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি, ইনশাল্লাহ করতে পারবো, কিন্তু ইমেল অ্যাকাউন্টে মানে আমার আগেটা ইউজ তো, নতুন একটা করে আপনি আপনি ই করেন, প্রেজেন্ট করতে থাকেন, আমি একটা নতুন ইমেল খুলি, খোলার পরে আপনি সবাই আগে আর কি। লগ ইন করেন, আপনি আগেরটা দিয়ে তো করতে পারবেন যদি কিছু না আপনি করা থাকে আগের ভিতরে। অ্যাকাউন্টে যদি তেমন কিছু করা না থাকে, আপনি ওই অ্যাকাউন্টের মধ্যেই ঢুকে আপনি কাস্টমাইজ করতে পারেন, সমস্যা নেই তো। বাড়তি মানে এক এক একটা আগেরটা অ্যাকাউন্ট করে লাভ। পাসওয়ার্ডটা ভুলে গেছি, অনেক আগে খুলছিলাম। এটা হচ্ছে ব্যাপার। এর জন্য মানে আমি বলতে পারতেছি না আর কি। আচ্ছা, আপনি আমি অ্যাটেন্ডেন্স করার মাঝে আপনি যদি এটা করতে পারেন, করেন, সমস্যা নাই। আচ্ছা, আবুল হাসনাত উইথ অ্যাবসেন্ট অলওয়েজ। আচ্ছা, মুকিত ভাই আছেন আজকে? আব্দুল মুকিত ভাই আছেন? অ্যাবসেন্ট। মনিরুজ্জামান ভাই আছেন? ওকে। জান্নাতুল ফেরদৌস আজকে আছেন? অ্যাবসেন্ট। পিয়াস ভাই জয়েন করছেন আজকে? পিয়াস ভাই মেবি নাই আজকে। রাবেয়া খাতুন অ্যাবসেন্ট। মিনাজুল হক ভাই জয়েন করছেন আজকে? ওকে। আপনার সিরিয়াল নাম্বার মনে হয় মুখস্থ হয়ে গেছে না, যে কার পরে আপনি? ওয়াসিনুর আমিন একটু আগে দেখেছেন জয়েন কোর্স করতে। আছেন আপনি? হ্যাঁ। জি ভাই, আছি। ওকে। এমডি হাবিবুর রহমান আছেন? এমডি হাবিবুর রহমান। আপনার নামে এখনো যাইনি আমি, আর গেলে আমার মনে আছে, সমস্যা নেই। হাবিবুর রহমান মনে হলে একটু আগে জয়েন করছেন, এখন দেখছি নাই। আচ্ছা, আমি আপাতত অ্যাবসেন্ট রাখছি। মোহাম্মদ নবী নিশান অ্যাবসেন্ট। শুভঙ্কর তালুকদার আছেন? ও শুভঙ্কর তালুকদার আমাকে বলছেন আগে উনি আজকে আসতে পারবেন না। শামীম হোসেন আছেন?
নাজমুল হোসেন নাজনু আছেন, মারুফ হোসেন আজকে অ্যাবসেন্ট, আব্দুল্লাহ আল বাকি ভাই আছেন, রাশিদুল ভাই আছেন, মোহাম্মদ আলী অ্যাবসেন্ট, নাজমুল হুদা আছেন, তাসলিমা খাতুন আছেন, তামিম হায়দার অ্যাবসেন্ট, এস এম শফিকুল ইসলাম আছেন, এস এম শফিকুল ইসলাম অ্যাবসেন্ট, এমডি মাসুদ মিয়া, ফাতেমাতুজ জোহরা আছেন, ওনাকে মেবি আজকে জয়েন করতে দেখেছিলাম একটু আগে, এখন নাই। প্রেজেন্টটা দিয়েন। কার প্রেজেন্ট দিব ভাই, শামিম ভাই? আপনি শুনতে পাচ্ছেন না? এখন শোনা যায়? আপনি তো 1 নাম্বার, মানে সিরিয়ালে 1 নাম্বারে আছেন, তো আপনার প্রেজেন্ট আগে দিয়েছি, সমস্যা নাই। ফাতেমাতুজ জোহরা অ্যাবসেন্ট, আতিকুল ইসলাম ভাই আছেন? ওকে, নিপন ভাই আছেন, সাব্বির আহমেদ ভাই আছেন? সাব্বির আহমেদ, ওকে। এমডি মারুফ মিয়া অ্যাবসেন্ট, খালেদ মাহমুদ তো সুজন ভাই না, আছেন তো আজকে? ফাতেমাতুজ জোহরা আজকে ঢুকছেন পিউডিফাই হিসেবে। ওকে, অমির ভাই আছেন না? জি ভাইয়া আপনার আছি। টানা 2 দিন অ্যাবসেন্ট ছিলেন। জি ভাই একটু মামুনুর প্রবলেম রহমান ছিল, আছেন? আপনাকে বলছিলাম। মামুনুর রহমান আছেন? ওকে, রিজওয়ান নেই, অ্যাবসেন্ট। অমির ভাইয়ের বাসা কি জামালপুর সদরে? জি না ভাইয়া, দেওয়ানগঞ্জ। আপনাদের জামালপুরের মানুষেরা সম্ভবত অনেক হ্যাঁ, ফ্রেন্ডলি। ভাইয়া জি বলেন। ভাইয়া আগের অ্যাকাউন্টে ফেসবুক লগইন ছিল তো আমি মানে ঢুকতে পারছি আর কি। স্ক্রিন শেয়ার দিব? ফেসবুক লগইন? হ্যাঁ দেন। জি, জি। আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো সিকিউরিটি আছে? আপনার ফেসবুক অ্যাকাউন্ট আজকে আছে কালকে থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? না, এটা আমি মানে পার্মানেন্টলি নিব না, যেহেতু কিছু দেইনি। দরকার পড়লে আরেকটা অ্যাকাউন্ট খুলে আমি নতুন করে ওটা সেট করে দেবো একটা। মানে এখানে শুধু দেখাই দেন কন্ডিশনটা যে কিভাবে করব না, সেটা সবাই। ঠিক আছে। আমি আমি আপনাদের প্রত্যেককে হাইলি রিকমেন্ড করছি এরকম সোশ্যাল মিডিয়া দিয়ে ডিরেক্ট অ্যাকাউন্টে ঢোকার কাজটা করবেন না, কারণ আপনাদের যে সোশ্যাল মিডিয়াই হোক না কারণ, সেটা ফেসবুক হোক টুইটার হোক, এই অ্যাকাউন্টগুলোর কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং আপনার কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্টে প্রবলেম হলে আপনি কিন্তু সাপোর্টে কথা বলতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, আপনি সাপোর্টে কথা বলতে পারবেন। ফেসবুকের প্রবলেম হলে ফেসবুকের সাপোর্টে আজকে যদি মেসেজ দেন, আপনি কয় মাস পর ওরা রিপ্লাই দিবে বা আদৌ রিপ্লাই দিবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো এই জাতীয় সোশ্যাল মিডিয়া দিয়ে ডিরেক্ট অ্যাকাউন্টে ঢোকা এই কাজটা করবেন না কখনোই। আচ্ছা, আপনি স্ক্রিন জি শেয়ার ভাই। দেন আপাতত, সমস্যা নেই। আপনি ভাইয়া কিসের মানে মধ্যে এই অ্যাকাউন্ট মানে ডিসেবল করে দিব তো কিভাবে করবো এটা একটু দেখাই আপনি দিন। ডিসেবল না করে আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারেন। ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে ইমেল লগ সিস্টেমে করে নিতে পারেন, সমস্যা নেই। তবে আমি সবাইকেই বলছি যে চেষ্টা করবেন অলওয়েজ, মানে এটা প্রায় প্রত্যেকটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টের ক্ষেত্রে, কখনো সোশ্যাল মিডিয়া দিয়ে ডিরেক্ট অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করবেন না, কারণ আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কোনো নিশ্চয়তা নেই।
স্ক্রল করে উপরে যান। জাস্ট মিনিট, আমি আমার এখান থেকে ফ্রিল্যান্সার একটু জয়েন করি। আপনারা ফ্রিল্যান্সারে জয়েন করার পর প্রত্যেকটা জায়গায় ফ্রিল্যান্সের একটা মানে সুবিধা আমি পার্সোনালি মনে করি অনেক ভালো। যেমন গত দিনের ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হবে কিভাবে। ক্লায়েন্টকে ইমপ্রেস করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে আদৌ কাজটা পারবেন সেই কাজটা আপনি ক্লায়েন্টকে কিভাবে বোঝাবেন যে আসলে আপনি কাজটা পারেন, বাট আপনি নতুন হওয়ার কারণে আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, বাট আপনার পক্ষে এই কাজটা করা কোনো ব্যাপারই না। এই জাতীয় নিয়ে বিস্তারিত আলোচনা আমি গত ক্লাসে করেছিলাম। তো ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আপনি যেটা করবেন, একটু টাইম স্পেন্ড করবেন। টাইম স্পেন্ড করবেন কিভাবে? দেখবেন বিভিন্ন প্রজেক্ট যখন সাবমিট হয়, সেই প্রজেক্ট সাবমিট হওয়ার পর ওইখানে অনেকেই বিড করে। তো যখন আপনাদের ওইখানটায় অনেকেই বিড করবে, আপনি সিম্পলি সেই বিডের মধ্যে ঢুকলে পরে কে কি লিখে ক্লায়েন্টকে কথা বলছে সেটা ফ্রিল্যান্সারে আপনি সরাসরি দেখতে পারবেন। অন্যান্য জায়গায় আপনি এটা মানে সব মার্কেট প্লেসে এটা দেখা যায় না। সব মার্কেট প্লেসে আপনি এটা দেখতে পাবেন না, বাট ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আপনি এটা দেখতে পাবেন। তো আপনি কি করবেন, ওই জায়গায় গিয়ে ওই অপশনগুলো থেকে আপনি দেখে নেবেন যে আসলে কে ওই মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসটা কি ছিল, ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে যে ফ্রিল্যান্সাররা ভালো ভালো ফ্রিল্যান্সার দেখা গেলো অনেকগুলো রিভিউ পাওয়া বেশ ভালো লেভেলে থাকা ফ্রিল্যান্সাররা সেই কাজটা নেওয়ার জন্য তাকে যে কনভিন্স করছে, কি বলে কনভিন্স করছে, কিভাবে কথা বলছে, এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন। আসলে তাদেরকে কি বলতে হচ্ছে বা কোন কথাগুলো বললে ক্লায়েন্ট গুলো একটু বেশি ইমপ্রেসড হচ্ছে, তো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি এখান থেকে অবশ্যই দেখবেন। আচ্ছা, আপনার প্রোফাইলে যান হাসান ভাই, প্রোফাইলে যান, দেন এডিট প্রোফাইলে ঢোকেন। ভাইয়া আমরা যখন প্রথম খুলবো, খোলার পর কি আমাদের ওই যে লগ ইন করার পর বা রেজিস্টার করার পর কি প্রথম আমাদের এই প্রোফাইলটা আসবেন নাকি? সম্ভবত ড্যাশবোর্ডটাই সরাসরি আসার কথা। আর যদি আপনার সরাসরি, আপনি একটু স্পিকারটা অফ করতেন, কথা বলতে। যদি আপনার সরাসরি ড্যাশবোর্ড না আসে তাহলে হয়তো বা সরাসরি আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে বলবে, যে আপনি প্রোফাইল ক্রিয়েট করেন বা ক্রিয়েট এ প্রোফাইল এরকম কোনো অপশন শো করবে, আর নয়তো সরাসরি আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে বা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি সিম্পলি সেখানে থেকে প্রোফাইলে ঢুকবেন এবং প্রোফাইলে ঢোকার পর আপনি এডিট প্রোফাইল থেকে প্রোফাইলের যে অংশগুলো আপনি চাচ্ছেন সেগুলো করবেন। সর্বপ্রথম নাজিম ভাই, হাইলি রিকমেন্ডেড আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। আপনি যে প্রোফাইল পিকচার অ্যাড করেছেন এটা দিয়ে আপনার প্রফেশনালিজম মোটেও প্রকাশ পায় না। এমন প্রোফাইল পিকচার সবসময় দেওয়ার চেষ্টা করবেন যে প্রোফাইল পিকচারগুলো অনেক বেশি অফিসিয়াল না হয়। যেমন অনেকে আছে তারা তাদের পাসপোর্টে যেরকম ছবি দেয়, অত টাই শার্ট টার্ট পরে একেবারে খুব ফিটফাট হয়ে একটা স্ট্রেট হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে একটা ছবি তুলে এখানটায় পোস্ট করে দেয়, এই জাতীয় ছবিও দিবেন না। আবার একেবারে আপনি যে ছবিগুলো দিচ্ছেন অনেক ইফেক্ট টিফেক্ট দিয়ে মানে ছবিকে বোঝাই যাচ্ছে না যেটা আপনার ফেস, বা এরকম কোনো ছবিও দিবেন না। সব থেকে বেটার ওয়ে ভাইয়া যেটা ম্যাক্সিমাম, হ্যাঁ আসলে বলেন। আসলে আমি কোনো কিছু মানে ছবি টবি অ্যাড করিনি ফেসবুক থেকে, মানে লগ ইন করার পরে ওটা এড হয়ে গেছে আর কি, এমনি এমনি। আচ্ছা, আপনি এডিট প্রোফাইলে যান। এডিট প্রোফাইলে গিয়ে আপনি প্রোফাইল ওই এডিট প্রোফাইল করেন একবার, হ্যাঁ আপনি প্রোফাইল ফটোর উপরে দেখেন ক্যামেরা আইকন আসছে, এটা আপনি চেঞ্জ করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি ক্লোজ শট যদি কোনো স্মাইলি পিকচার দিতে পারেন সেটা ভালো, যেটা দিয়ে আপনার মানে নিজের ভেতরকার কনফিডেন্সকে প্রকাশ করতে পারে এমন ছবি দেওয়াটা বেটার। আপনার ওপেন হয় না, হ্যাঁ ওখানটা ক্লিক করলে ওপেন হয় না এডিট প্রোফাইল পিকচার। হবে মানে ল্যাপটপে কোনো পিক্স টিক্স মানে নাই আর কি। আমি সব ফোনে রাখছি, তো ল্যাপটপ কিনলাম সবে মাত্র, কত কিছু না মানে অ্যাড করা হয় নাই। সেটা ঠিক আছে, বাট আপনার মানে ওই পারবো আর কি, পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি পরের অপশনে যান। আপনি গুগল মিটে যাওয়ার দরকার নেই, এটা কেটে দেন তাহলে। কেটে দিয়ে আপনি পরের একটা ছবি অ্যাড করে নেবেন। জি ভাই। আচ্ছা, উপরে স্ক্রল করে উপরে আসেন, আরেকটু উপরের দিকে, হ্যাঁ কি লেখা আছে প্রথমে আপনার আপনার নিজের নাম এবং তার পাশে @ দিয়ে লেখা আছে আপনার ইউজার নেম। মনে রাখবেন যে ইউজার নেমটা আপনি দিবেন এই ইউজার নেমটা পার্মানেন্ট।
ম্যাক্সিমাম মার্কেট প্লেসে একবার একটা ইউজার নেম দেওয়া হলে সেটা পরবর্তীতে আর কখনোই চেঞ্জ করা যায় না। সো এই ইউজার নেমটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। একটা ইউজার নেম আজকে দিলেন, কালকে আপনি বলতেছেন যে আমার ইউজার নেমটা ভালো লাগতেছে না, ঠিক আছে? যেমন কথার কথা যে আমি আপনাদের এখানে এই যে একটা স্টুডেন্ট আছেন, ওনার নাম হচ্ছে ফাতেমাতুজ জোহরা। তো উনি এখানে ইমেল যেটা দিয়ে এখানে জয়েন করেন, সে জয়েন করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি জয়েন করেন হচ্ছে সাবস্ক্রাইব টু পিউডিফাই দিয়ে। তা আপনি দেখা গেলো পিউডিফাই ইউজার নেম দিয়ে জয়েন করছেন, ওই ইউজার নেমটা আপনি পরবর্তীতে যখন চেঞ্জ করতে পারবেন না, পুরো অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। সো অবশ্যই ইউজার নেমটা দেওয়ার সময় খেয়াল রাখবেন। আচ্ছা, প্রফেশনাল হেডলাইন, ডাটা টাইপ কি লিখছেন? ডাটা টাইপ, ডাটা এন্ট্রি, এক্সেল, ইটিসি। ওকে, আপনি এইখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লেখেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বা এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার দিতে পারেন। এক্সপার্ট দেওয়ার দরকার নেই, আপনি এখনো অতটা এক্সপার্ট হননি, সমস্যা নেই। বা আপনি যদি মনে করেন আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার রাখতে চাচ্ছেন, সেটাও রাখতে পারেন। আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করেছেন, ইমেল ভেরিফিকেশন করেছেন, ফেসবুক কানেক্ট করেছেন না? এগুলো দেখতে হবে না, আপনি মাউসটা সরান, আমাকে দেখতে দেন। প্রিফার্ড ফ্রিল্যান্সার জয়েন, ওটা কি লেখা আছে? প্রিফার্ড ফ্রিল্যান্সার জয়েন। আচ্ছা, না এটা প্রয়োজন নেই। নিচের দিকে স্ক্রল করে যান, সামারি। এই জায়গাটায় আপনাকে এমন ভাবে সামারিটা লিখতে হবে, নিচে অত নিচে না, হ্যাঁ হ্যাঁ ওই পার্টটা, আপনি যেখানটা লিখছেন হাই দেয়ার, ওইখান থেকে আপনি যে সামারিটা লিখছেন, এই সামারিটা লেখার সময় আপনি যেটা করবেন, একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এই freelancer.com-এ বা অন্য কোনো মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করছেন যেহেতু, সেহেতু ধরে নিলাম ফ্রিল্যান্সারে, আপনি হাই মানে টপ রেটেড যে ফ্রিল্যান্সাররা আছে এমন 4-5টা প্রোফাইল ঢুকবেন। ঢোকার পর দেন দেখবেন তারা আসলে নিজেদের স্কিলকে কিভাবে এক্সপ্রেস করছে, এখানটায় আসলে তারা কি লিখছে। এখন একটা জিনিস আছে যে সাপোজ আমি ক্লায়েন্ট, আপনি আমাকে একটা মানে কাজ করে দেওয়ার জন্য বিড করেছেন। এখন আপনি আদৌ কাজ পারেন কিনা এটা দেখার জন্য আমি সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে ঢোকার পর আপনার এই সামারিটা কিন্তু আমার সামনে চলে আসবে। সেখানে আপনি আসলে নিজের সম্পর্কে কি লিখছেন, আপনি কি কাজ জানেন, এই জিনিসগুলো এখানটায় লেখা থাকবে। অর্থাৎ এটা কিন্তু সর্বপ্রথম আমার নজরে পড়বে। তো এই জিনিসটা যখন আমার সর্বপ্রথম নজরে পড়বে, আমি যদি দেখি আপনি ওইখানে সাপোজ কথার কথা যে ইংলিশটা লিখছেন সেই ইংলিশের বানান ভুল আছে, বা ইংলিশের গ্রামাটিক্যাল ভুল আছে, বা আপনি যে কথাগুলো বোঝাতে চাচ্ছেন বা বলছেন সে কথাগুলোর সাথে আমার কাজে তেমন কোনো মিল নেই, তখন কিন্তু অবশ্যই আমি আপনাকে হায়ার করব না। তবে যে কাজটা কখনোই করবেন না, সেটা হচ্ছে আপনি আমার মানে যেটা বলছি যে 5-7 জন ফ্রিল্যান্সারের প্রোফাইল ওপেন করে নেবেন। ওপেন করে তাদের কাছ থেকে আইডিয়া নেবেন, ডিরেক্ট তাদের প্রোফাইল থেকে কপি করলেন এবং আপনার প্রোফাইলে এনে পেস্ট করে দিলেন। এই কাজটা ভুলেও করবেন না, এতে করে আপনার অ্যাকাউন্ট ব্যান খাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। ওকে, আপনি এই ডেসক্রিপশনটা নিজেদের মতো করে একটু সময় নিয়ে, হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে অ্যানালাইসিস করে তারপর একটা ডেসক্রিপশন লিখে দেন সেটা সাবমিট করে দিবেন, এবং পরবর্তীতে সেই ডেসক্রিপশনটা এমএস ওয়ার্ডের মধ্যে সেভ করে রাখেন। পরবর্তী যতগুলো দরকারি আসুক আপনি প্রতিটা ক্ষেত্রে এই সেম ডেসক্রিপশন ওইখানটায় দিয়ে দিবেন। আচ্ছা, নিচের দিকে নামেন। দেন আপনার আছে পোর্টফোলিও আইটেম। আপনি এখানে একটা পোর্টফোলিও অ্যাড করেন আপাতত। ল্যাপটপে কোনো ছবি টবি আছে তো নাকি? ম্যানেজে যান, দেখেন কি আসে, কি শো করে। আচ্ছা, ওপরের অংশটা ভাই, আহ ঠিক আছে, আপনি উপরের অংশটা, এটা প্রত্যেকটা ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আপনার উপরের অংশটা আলাদা করে সেভ করার প্রয়োজন ছিল, যাই হোক আপনি চলে আসছেন। আচ্ছা, অ্যাড পোর্টফোলিও দেন, প্লাস অপশনে যান। নেট মনে হচ্ছে আজকে অনেক স্লো আপনার।
ভাইয়া ডাটা তো এর ভিতরে আরো বাঙালি অনেক প্রবলেম। আপনি মোবাইল ডেটা ব্যবহার করেন? ঠিক আছে। ভাই ব্যাক করবো? কেন ব্যাক করবেন কেন? এখানে তো আপনাকে পোর্টফোলিও অ্যাড করার কথার জন্য বসে আছি আমরা। দেন আবার ক্লিক করেন অ্যাড পোর্টফোলিও, এখানে আইটেমে ক্লিক করেন, দেখেন আসে কিনা। নেট খুব স্লো। আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপওয়ার্কের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমাদের ক্লাস চলাকালীন টাইমে ক্রিয়েট করবেন না। আপওয়ার্কের প্রোফাইলটা একেবারে আমাদের ক্লাস শেষ পর্যায়ে 50টা ক্লাস শেষে হয়ে গেলে শেষের দিকে গিয়ে আপনাদেরকে আপওয়ার্ক প্রোফাইল কিভাবে ক্রিয়েট করবেন তার একটা ভালো আইডিয়া দিয়ে আপওয়ার্কে আপনাদেরকে ঢুকিয়ে দেবো। আপওয়ার্ক মানে এটা বলা যেতে পারে যে গ্লোবালি আপনার আপওয়ার্ক হচ্ছে পৃথিবীর 1 নাম্বার মার্কেট প্লেস। আর এই মার্কেট প্লেসে আপনার প্রোফাইল থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে যে পরিমাণ কাজ পোস্ট করে প্রতিটা মুহূর্তে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি আপওয়ার্কে অনেক। বাট আপনার প্রোফাইলটা যদি প্রফেশনাল না হয়, আপওয়ার্ক অতি অল্প দিনের মধ্যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হয়তো প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্ট সাবমিট নিবেই না, আবার যদি অ্যাকাউন্ট সাবমিট নেয়ও অল্প কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টকে ডিসেবল করে দিবে, ডিলিট করে দিবে ওদের সাইট থেকে, আপনাকে সাসপেন্ড করবে। এই কারণে আপওয়ার্কের প্রোফাইলটা সাবমিট করার আগে আপওয়ার্কের প্রোফাইলটাকে খুব প্রফেশনালি প্রোফাইলটাকে সাজানোটা গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রোফাইলটাকে খুব প্রফেশনালি আপওয়ার্কে সাজাবেন তখন আপনার এই মানে সাসপেন্ড হওয়ার যে পসিবিলিটিটা সেটা প্রায় অনেক কমে যাবে। আপওয়ার্কের একটা নেচার ছিল বেশ কিছুদিন আগে, মোটামুটি 1 বছর আগের মতো এই নেচারটা বেশ অনেক মানে আপওয়ার্কের জন্য ছিল। সেটা হচ্ছে আপওয়ার্ক বাংলাদেশি কোনো আইপি দেখলে ওদের মাথা গরম হয়ে যেত। আমরা বাংলাদেশ থেকে কোনো ফ্রিল্যান্সার যদি আপওয়ার্কে জয়েন করতে চাইতাম ওদের মাথা গরম হয়ে যেত, ওরা আমাদের অ্যাকাউন্ট গুলাকে সরাসরি মানে কোনো ভালো সাজানো গোছানো প্রোফাইল হলেও ওরা সেই প্রোফাইলটাকে না নিয়ে এটাকে ব্যান করে দিত, সেই প্রোফাইলটা ওরা এখান থেকে সাসপেন্ড করে দিত। তো এর পেছনেও কারণ আছে যে আমাদের বাঙালিরা অনেক ভালো, তো অনেকেই আছে যারা এই যে আপনাদের এর মতো এরকম অনেক অ্যাকাউন্ট করে রেখে দিচ্ছেন, জীবনে কোনোদিন কাজ করেন না, 3 বছর 4 বছরের পুরাতন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট করে রেখে দিচ্ছেন, কখনো কাজ করেন নাই। আবার শখের বসে অ্যাকাউন্ট করে কাজে বিট করে বসেন, প্রথম বিট গুলা তো ফ্রি, 15-20টা বিট আপনাকে ফ্রি দিচ্ছে, বিট ফ্রি পাওয়ার ফলার সাথে সাথে আপনি বিট করে বসছেন। এখন ক্লায়েন্ট আপনার কথা শুনে, হয়তো আপনি ইংলিশ ভালো পারেন, ক্লায়েন্ট আপনার কথা শুনে আপনাকে একটা কাজ দিছে। পোর্টফোলিও অ্যাড করার সময় নাজমুল ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, ভুল করেও কখনো আপনি আপনার নিজের করা কাজ বাদে অন্য কোনো কাজ পোর্টফোলিওতে অ্যাড করবেন না। এবং এই পোর্টফোলিওর টাইটেলটা খুব প্রফেশনালি টাইটেল দিবেন, কেননা ফ্রিল্যান্সারের পোর্টফোলিওতে যে ইমেজগুলো থাকে এই ইমেজগুলো কিন্তু সরাসরি গুগল সার্চে শো করে। আপনি কেউ যখন গুগলে সার্চ করছে, ফর এক্সাম্পল আপনি এখানে বিজনেস কার্ডের একটা পোর্টফোলিও করছেন, কেউ যদি গুগলে সার্চ করে, আপনার যদি প্রোফাইলের র্যাঙ্কিং ভালো থাকে, আপনার ওই করা কাজটা গুগলে সরাসরি শো করবে এবং সে গুগল থেকে কিন্তু সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবে। অর্থাৎ সে ফ্রিল্যান্সার ইউজার হোক বা না হোক, সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবে। এক্ষেত্রে আপনার আর্নিং এর পসিবিলিটি অনেক বাড়বে। তো যেটা বলছিলাম, তো এই জাতীয় সমস্যাগুলো যখন হয় তখন আপওয়ার্ক একে একে ওই পুরাতন অ্যাকাউন্ট গুলাকে ডিসেবল করতে থাকে। যারা ব্যবহার করে না, এরকম পুরাতন অ্যাকাউন্ট পড়ে আছে সবগুলোকে ডিসেবল করে। ডিসেবল করতে করতে একটা সময় এসে এমন দাঁড়ায় যে অ্যাকাউন্ট ডিসেবল করে ওরা একদিক দিয়ে অ্যাকাউন্ট ডিসেবল করছে, একদিক দিয়ে বাঙালির নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। ভাইয়া হ্যাঁ বলেন। এই এই জায়গায় আপনার পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন, আমি যে আইটেমটা ক্রিয়েট করছি সেটার কি মানে কিভাবে তৈরি করছি সেটা কি লিখতে হবো? ফর এক্সাম্পল আপনি একটা লগো এখানে মানে অ্যাড করতে যাচ্ছেন, একটা লগো আপনার প্রজেক্ট হিসেবে আপনি অ্যাড করতে যাচ্ছেন, আপনার মিটে যাচ্ছেন কেন বারবার, ওইখানেই রাখেন।
ভাই নয়েজ তো মানে বাইরে করতেছি এই জন্য মানে আর কি। আপনি যখন ফ্রিল্যান্সার ওইখানটায় ধরেন ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস লগোর প্রজেক্ট অ্যাড করতে যাচ্ছেন একটা পোর্টফোলিও হিসাবে, তো আপনি লগোর যে নাম আছে সাপোজ আপনার ধরে নিলাম যে এক্স ওয়াই জেড রিয়েল এস্টেট লিমিটেড, ওকে, তার একটা লগো আপনি তৈরি করেছেন। তো আপনি ওই টাইটেলের জায়গায় লিখলেন যে এক্স ওয়াই জেড রিয়েল এস্টেট লিমিটেড লগো, বা লগো ফর এক্স ওয়াই জেড রিয়েল এস্টেট, এমন লিখে আপনি সুন্দর করে একটা টাইটেল দিবেন। দেন টাইটেল দেওয়ার পর ক্লায়েন্ট আপনাকে তার কোম্পানি সম্পর্কে, লগো ডিজাইনের সময় কোম্পানি সম্পর্কে কি জাতীয় তথ্য দিয়েছিলেন সেই জাতীয় তথ্যগুলোর কিছু অংশ, সব ডিটেলস দেখালে সে আপনার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিছে, তার ইমেল অ্যাড্রেস দিছে, আপনি সেইগুলো এখানে শো করে দিলেন। ভুল করে এই কাজটা করবেন না। যেগুলো শো করার মতো টপিকস, দেখা গেলো তার কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানিটা বিভিন্ন বাড়ি নির্মাণ করে বা পুরাতন বাড়ি ক্রয় করে এই জাতীয় কথা আছে, বা তারা দেখা গেলো তারা বাড়ি ক্রয় করার সাথে সাথে বাড়ি ক্লিনিং এর কাজও করে। আপনি আপনার লগোর মাঝে বাড়ি ক্রয় করার পাশাপাশি ক্লিনিং করার প্রসেসটাকেও ফুটিয়ে তুলেছেন। আপনি তখন এটাকে এখানে উল্লেখ করেন যে উনি আপনার ক্লায়েন্ট যে লগোটা আপনাকে প্রজেক্ট কমপ্লিট করতে বলছে, সেই প্রজেক্ট কমপ্লিট করার সময় আপনার শুধুমাত্র লগোটা তৈরি করার সময় রিয়েল এস্টেট হিসেবে লগো তৈরি করতে বলেনি, আপনি রিয়েল এস্টেটের পাশাপাশি আপনার লগোটা যে তৈরি করছেন তারা ক্লিনিং সার্ভিসটাও প্রোভাইড করে, সেটা আপনি ওই একই লগোর মাধ্যমে ফুটিয়ে উঠেছেন। এই জিনিসগুলো আপনি ডিসক্রিপশনে পরবর্তীতে লিখে রাখেন। এটা প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্টের জন্য আপনার ডেসক্রিপশনটা আলাদা আলাদা হবে। আব্দুল্লাহ ভাই কি বলছেন? মনির খান প্রফিক মানে কি? মনির খান প্রফিক অর্থ কি বুঝলাম না। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। আপনি প্রত্যেকটা যে মানে প্রজেক্ট দিবেন আপনার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে একটা ডেসক্রিপশন এখানটা লিখবেন। এই লোগোটা করার সময় আপনি কি ইন্সপিরেশন নিচ্ছেন, আপনার ক্লায়েন্টের চাহিদা কি ছিল, এই জাতীয় করে মোটামুটি 8-10 লাইন মিনিমাম, মিনিমাম 8-10 লাইন একটা ডেসক্রিপশন লিখবেন। লিখে নিচের দিকে নামেন। কি আছে নিচে? আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনিং এর কাজ করব, তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরে ইমেজ অপশনটা শো করতে হবে। দেন এখানে নিচের অংশে আছে আপনার আপলোড। আপলোডের ক্লিক করলে আপনার ছবি ক্লিক করতে বলবে, আপনার করা যে কাজ আছে সেই কাজগুলো আপনাকে ক্লিক করতে বলবে। আপনি ফর এক্সাম্পল এখন একটা কাজ সিলেক্ট করেন, ঢোকেন, দেখেন কি কাজ করছেন। ল্যাপটপ আছে তো? আপনি এটা অ্যাড করেছেন। আচ্ছা, এটা যে আপনি অ্যাড করেছেন, আপনি এই ইমেজটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, আপনি ইমেজটাকে কালারাইজ করেছেন। আপনি উপরের দিকে যান, স্ক্রল করে উপরে ওঠেন, বলেন ইমেজ রিটাচ, টাইটেলটা রাখেন ইমেজ রিটাচ। ব্র্যাকেটের মধ্যে আপনি লিখে দিতে পারেন ব্ল্যাক এন্ড হোয়াইট টু কালার। এটা আপনার প্রজেক্ট টাইটেল। এখন আপনি যে কাজগুলো করছেন এটা করার সময় আপনার দেখা গেল কোনো এটা ধরে নিচ্ছি যেটা আপনার কোনো ক্লায়েন্টের কাজ ছিল, ক্লায়েন্ট আপনাকে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ দিয়েছিলেন এবং সেটাকে কালারাইজ করতে বলছেন, আপনি সেই ইমেজটাকে কালারাইজড করে দিয়েছেন। আপনার কাজটা পেয়ে ক্লায়েন্ট কতটুকু খুশি ছিল, এই যে একটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন এই পোর্টফোলিও ডেসক্রিপশন আইটেমের মধ্যে দিয়ে দিবেন। নিচে নামেন, আপনার এখন আইটেম ডেসক্রিপশন লিখতে হবে না, স্ক্রল করে নিচে নামেন। কি
কি আছে, আপনার এই কাজটা করার সময় আপনি কি কি দক্ষতা প্রয়োজন হয়েছিল সেখান থেকে আপনাকে স্কিল সিলেক্ট করতে হবে। তো এই স্কিলটা সিলেক্ট করার সময় আপনি একটু খেয়াল করবেন, আপনি প্রোফাইলের মধ্যে যে স্কিলগুলো সিলেক্ট করে দিবেন সাধারণত সেই স্কিলগুলো এখানটায় শো করবে। আপনি যদি এই স্কিলগুলো আবার অন্য কোনো স্কিল সিলেক্ট করতেন সেটা সিলেক্ট এখানটায় শো করতো, আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটা করবে। আপনি এখানে যে কপি রাইটিং আছে, টাইপিং আছে, কপি এডিটিং আছে, এই যে এডিটিং কথাগুলো শো করছে, এই কথাগুলো শো করার কারণ হচ্ছে আপনি যে প্রোফাইলটা করছেন সেটা ডাটা এন্ট্রির উপর ছিল, গ্রাফিক ডিজাইনের উপর ছিল না। গ্রাফিক ডিজাইনের উপর হলে এই কথাগুলো এখানটা শো করতো না। স্ক্রল করে নিচে নামেন, দেখেন ডিজাইনের আইটি বা এরকম কোনো কিছু আছে কিনা। আচ্ছা, এমন কিছুই নাই। আপনার প্রোফাইলটা যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা টাইপিং সম্পর্কিত, তাহলে এইখানে আপনার এটা শো করবে না। আপনার হয়তো বা ক্রিয়েটিভ ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড, ব্রাউজার, ফ্লায়ার, গ্রাফিক ডিজাইন বা ইমেজ রিটাচ, ফটোশপ, এই জাতীয় অপশন আপনার এখানটা শো করবে। আপনি যেখানে এগুলো শো করবে এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে, অথবা ফর এক্সাম্পল অ্যাডোবি ফটোশপ সিলেক্ট করলেন, ফটো এডিটিং সিলেক্ট করলেন, কালার রিটাচ সিলেক্ট করলেন, এমন আপনি মোটামুটি 5টা স্কিল এখানে সিলেক্ট করতে পারবেন। আপনার এখানে যেটা শো করছেন আপনি সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন আপাতত। ওকে, দেন এরপরে আরো একটা সিলেক্ট করেন। এমন আপনার এই যে সাইডে উঠছে, আপনি মোটামুটি এরকম 5টা স্কিল এখানে সিলেক্ট করতে পারবেন। দেন আপনি সেভ দিলে পরে আপনার পোর্টফোলিওটা সেভ হয়ে যাবে। পোর্টফোলিওর মধ্যে পোর্টফোলিওটা কিভাবে প্রফেশনালি সাজাবেন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। যেহেতু আপনার ডেসক্রিপশন দেখেন নাই, তো এখানে আপনি সেভ করতে চাইলে সেভ করতে দিবে না। আপনি ডেসক্রিপশনে এখানটা আপাতত লিখে দিতে পারেন যে ডেমো ডেসক্রিপশন, পরে আপনি অ্যাড করে নিতে পারেন অ্যানালাইসিস করে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্টভাবে। উপরে উঠেন, সেভ নিছে। ওকে, আপনার প্রোফাইল ফিরে যান, ব্যাক টু প্রোফাইল পেজ। আচ্ছা, এর পরের অংশটা আছে আপনাদের রিভিউ। নিচে নামেন স্ক্রল করে। এই রিভিউটা আপনাদের ফ্রিল্যান্সারের ক্ষেত্রে একমাত্র পাওয়ার উপায় হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কাজ করার পর, সেটা হতে পারে ক্লায়েন্টের কাজ বা আপনার কন্টেস্ট, সেটা যাই হোক, কাজ করার পর ক্লায়েন্ট আপনাকে যে রিভিউটা দিবে সেটা এখানটা শো করবে। আপওয়ার্কের ক্ষেত্রে আবার ওরা এক্সটার্নাল রিভিউ নেওয়ার সুযোগ দিয়েছে, এটা রিসেন্টলি করছে। আচ্ছা, আমি আপওয়ার্ক সম্পর্কে মেবি আলোচনা করতেছিলাম, একটু সেটা শেষ করি। তো আপওয়ার্কের এই প্রবলেমটা যখন ফেস করে তখন একটা সময় দাঁড়ায়, যারা বাংলাদেশি যত মানুষ আছে, এমনকি বিশ্বাস করবেন না আপনারা, যে বাংলাদেশি ফ্রিল্যান্সার অনেক ভালো অবস্থানে আছে, প্রায় অলমোস্ট টপ রেটেড ফ্রিল্যান্সার, হয়তো মান্থলি $1000 এখান থেকে আর্নিং করতেছে, এমন প্রোফাইল গুলোর ওরা বিশ্বাস করতে না পেরে সাসপেন্ড করে দিয়েছে। একটা পর্যায়ে এসে দাঁড়াইছে আপওয়ার্কে যে বাংলাদেশি প্রোফাইল মানে সাসপেন্ড করো। তো পরবর্তীতে যদিও এখন মানে আমাদের ফ্রিল্যান্সারদের মাঝেও একটা সচেতনতা আসছে, এখন ওই গণহারে প্রোফাইল করো, গণহারে করো, এমন টেন্ডেন্সি অনেক কমে গেছে। এবং আপওয়ার্কও একটা জিনিস বুঝতে পারছে যে আসলে বাংলাদেশের উপর আমরা যেটা করছি সেটা অন্যায় করছি, বাংলাদেশের উপর এই কাজটা আমাদের করা ঠিক হয়নি। এখন বাংলাদেশিদের আপওয়ার্ক অনেক প্রাধান্য দিচ্ছে, যেহেতু আপনার মেবি 2018 সালের রিপোর্টে গ্লোবাল ফ্রিল্যান্সিং র্যাঙ্কিং এ পায়োনিয়ার রিপোর্টে বাংলাদেশ ছিল সেকেন্ড পজিশনে। 2018 সালের রিপোর্টে, 19-20 কি হয়েছে আমার জানা নেই, আমি প্রসেস রাখিনি। বাংলাদেশ ছিল সেকেন্ড পজিশনে। 2019 এর রিপোর্টে সম্ভবত পাকিস্তান সেকেন্ড পজিশনে ছিল, যাই হোক খেয়াল নেই। তো এই জিনিসগুলো একটু করে পরবর্তীতে আবার বাংলাদেশের প্রতি একটু সদয় হয় যে তাদের আসলে ভুল হয়েছে। পরে বাংলাদেশি প্রোফাইল, এখন আপনারা প্রোফাইল সাবমিট করলে আপনাদের প্রোফাইল গুলোর যদি মানে বেশ সাজানো গোছানো থাকে, খুব সহজে ওরা প্রোফাইল গুলো নিয়ে নিচ্ছে। এবং আগে যে কাজটা করতো বিনা কারণে সাসপেন্ড করা, এই টেন্ডেন্সি আপওয়ার্ক এখন কমায় দিচ্ছে, আপনাদেরকে এখন বিনা কারণে সাসপেন্ডও
করবে না আপনাদের যদি সাসপেন্ড করার জন্য পর্যাপ্ত কারণ না থাকে। এখন ওদের বিট আছে দেখা গেল আপনার 20টা, আপনি 20টা বিট করছেন, 20টা বিট করার পর আপনি একটা ক্লায়েন্টও আপনাকে নক করে নাই, মানে আপনি ক্লায়েন্টকে যে বিট করছেন, ক্লায়েন্টকে বিট করার সময় আপনার কথা শুনে ক্লায়েন্টের একদম মনে হয়নি যে আপনি কাজ করতে পারবেন, আপনার প্রোফাইল দেখে ক্লায়েন্টের মনে হয়নি যে আপনি আসলে কাজ করতে পারবেন, এ কারণে কোনো ক্লায়েন্ট আপনাকে নক করে নাই। তো যখন ওরা দেখবে যে আপনার আসলে আপনি কোনোভাবে সাড়া পাচ্ছেন না, তখন ওরা আপনার উপর একটা সন্দেহ আনবে। তাছাড়া অন্যথায় হ্যাঁ আপনার ভাইয়া, বলেন। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, এটা রিসেন্টলি করছিলাম, ওইটাতে আপনার 3টা ক্লায়েন্ট মেসেজ ছিল, বাট আমি একটা রিপ্লাই দিতে পারিনি, ঘুমাই বসছিলাম। রিপ্লাই দিতে পারে নাই? কোন অ্যাকাউন্ট, কোন মার্কেট প্লেসে? ফ্রিল্যান্সারই আরেকটা আছে, মানে ওইটা রিসেন্টলি খুলছিলাম, এই কোর্স করার আগে খুলছিলাম। মানে দুইটা অ্যাকাউন্ট যখন আপনি একবারে সাসপেন্ড খাবেন কেমন লাগবে? দুইটা কমেন্টে একটার সাথে একটা মিল নাই, আর আমি তো কিছু অ্যাডও করিনি ভাইয়া। আপনি যখন আইপি দিয়ে ঢুকতেছেন, আপনার ইন্টারনেট আইপি তো একটাই নাকি? আপনি তো ফোন নেট ব্যবহার করেন, আপনার আইপি আবার আলাদা হবে। নেট ইউজ করি। হ্যাঁ, ফোন নেটের ক্ষেত্রে এই বিষয়টা একটু আলাদা, বাট আপনি যখন ওয়াইফাই বা ব্রডব্যান্ড ব্যবহার করবেন তখন আপনার জাস্ট একটাই আইপি থাকবে। আর ওই একই আইপি তে যখন দুইটা অ্যাকাউন্ট দেবে তখন ওরা একসাথে দুইটা অ্যাকাউন্টই ব্যান করবে। দুইটা অ্যাকাউন্ট, আমি আপনাদের মানে অলওয়েজ একটা কথা বলি, দুইটা অ্যাকাউন্ট করার প্রয়োজনটা কি আসলে? কোনো দরকার আছে দুইটা অ্যাকাউন্ট একসাথে ক্রিয়েট করার? একটা সিঙ্গেল অ্যাকাউন্ট আপনি যদি কাজ করেন আসলে একটা অ্যাকাউন্টে ভাইয়া আমি যথেষ্ট। মানে ভুলে গেছিলাম যে আমার অ্যাকাউন্ট ওইটাই নাকি এটাই, আমি ফেসবুক দিয়ে মানে লগ ইন করছি, মানে লগ ইন হয় না, তারপর মানে আরেকটা ক্রিয়েট করছিলাম পরে, মানে এই কিছুদিন আগে এটাতে ই করলাম, মানে ফেসবুক লগ ইন করলাম, থেকে আমার আগের আইডি দিয়ে আবার ফিরে পাইছি। আচ্ছা, যাই হোক, আপনি চেষ্টা করবেন একটা মার্কেট প্লেসে জাস্ট একটাই অ্যাকাউন্ট রাখতে। কেননা কথার কথা আপনার পুরাতন একটা অ্যাকাউন্ট আছে, আমি এটা দেখেছি ফাইবারের ক্ষেত্রে। তো এমন হয়েছে অনেকের ক্ষেত্রে, অনেক আগে একটা ফাইবারের অ্যাকাউন্ট করছে যেটা ওনার মনেও নাই যে ওনার একটা ফাইবারের অ্যাকাউন্ট করা আছে। পরে নতুন একটা অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট করে কাজ করছে, সেলার হিসেবে অনেক ভালো আর্নিং করছে, দেখা গেল $500 $600 আর্নিং কমপ্লিট হয়ে গেছে, লেভেল 1 সেলারের ব্যাচ পাইছে, মানে বেশ ভালো দ্রুত গতিতে উন্নতি হচ্ছে। এমন একটা মুহূর্তে গিয়ে ফাইবার কি করছে, অ্যাকাউন্ট ব্যান করে দিছে। যখন ফাইবারের সাপোর্টে কথা বলছে যে আপনি আমার অ্যাকাউন্ট ব্যান করা হলো কেন, তখন বলছে আপনি আপনার নামে বা আপনার আইডিতে দুইটা অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেটা আমাদের ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনকে ভঙ্গ করে, এই কারণে আপনার দুইটা অ্যাকাউন্টই ব্যান করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। এই যে আপনি বারবার বলতেছেন, প্রথমবার বললেন আপনি অ্যাকাউন্ট করবেন, তারপর বললেন আপনার একটা অ্যাকাউন্ট করা আছে ফেসবুক কানেক্ট করা, এখন বলতেছেন আর একটা অ্যাকাউন্ট করা আছে রিসেন্টলি করছেন। ঠিক আছে, একটু পর দেখা গেলো আবার মনে পড়তেছে ভাই আমার আরো একটা অ্যাকাউন্ট আছে গুগল কানেক্ট করা। ভাই আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট ঝুঁকিতে আছে। একটা যেটা আপনি ব্যবহার করবেন সেই অ্যাকাউন্টটা রেখে বাকি সব অ্যাকাউন্ট ডিসেবল করে দিবেন। জি ভাই, এই জন্য মানে বললাম যে যদি ডিসেবল করার প্রসেসটা দেখা দিতেন অনেক ভালো হতো। মানে যা আছে সবাই ডিসেবল করব, নতুন করে একটা ক্রিয়েট করব, ওটাই থাকবো পার্মানেন্টলি। মানে আগে তো বুঝি নাই, আমি ভাবছিলাম ফেসবুকের মতো আর কি, ফেসবুকের মতো। যে যত অ্যাকাউন্ট খুলতে পারি ইমেল অ্যাড্রেস থাকলে। জি। তো এই যেটা বলছিলাম, আমি আপওয়ার্কের আলোচনাটা শেষ করি সামান্য একটু আরেকটু। তো এই আপওয়ার্কের যে বিষয়টা আছে, এখন আপনারা চাইলে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারেন আপওয়ার্কের মাধ্যমে। আচ্ছা, আপনাদের কি পেপাল নিয়ে আমি আলোচনা করছি একটু আগে, পেপালের সম্পর্কে পিয়াস ভাই ছিলেন না মেবি, পেপাল নিয়ে আমরা আলোচনা করছি। তো জি। আপনারা এখন চাইলে একটা মজার মানে সুবিধা নিতে পারেন, সেটা হচ্ছে পেপাল বিজনেস অ্যাকাউন্টে কিন্তু আপনার কাছ থেকে কমিশন নিবে 5%। আপওয়ার্ক আপনাকে ডিরেক্ট ক্লায়েন্ট একটা ফ্যাসিলিটিস প্রোভাইড করছে, যেটা আপওয়ার্কে আগে ছিল না। মানে আপওয়ার্ক ভালো হওয়ার পর এই ফ্যাসিলিটিটা যুক্ত করেছেন, আগে ছিল না। তো এই ফ্যাসিলিটিটা যুক্ত করার ফলে আপনি যেটা করতে পারবেন, আপনার কোনো বাইরের ক্লায়েন্ট আছে, আপনি তার কাছ থেকে টাকা নিতে পারতেছেন না। যেমন সব ক্লায়েন্ট যে আপনার পায়োনিয়ারে পেমেন্ট করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ পায়োনিয়ারে পেমেন্ট করতে গেলে ক্লায়েন্টকে হয় তার মানে কার্ড ইউজ করে পে করতে হবে, আর নয়তো ব্যাংক ট্রান্সফার করে ইউজ করতে হবে। তো অনেকেই এত ঝামেলা করতে চায় না, তারা বলতেছে আপনার পেপাল অ্যাকাউন্ট দেন, আমরা পেপালে পে করব।
আপনি যেটা করতে পারেন সিম্পলি আপওয়ার্কের ডিরেক্ট ক্লায়েন্ট প্রসেসের মাধ্যমে তার কাছ থেকে কাজ করতে পারেন। মানে সে আপওয়ার্ক ব্যবহার করুক বা না করুক, তার আপওয়ার্কে অ্যাকাউন্ট থাক বা না থাক তাতে কিচ্ছু যায় আসে না। আপনি আপনার অ্যাকাউন্ট আপওয়ার্কে আছে, আপনি তার সাথে আপওয়ার্কে কাজ করতে পারবেন। অর্থাৎ আপওয়ার্কে বর্তমানে খুব স্মার্ট বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে, যে ফিচার গুলো মানে আপনারা যদি নতুন অবস্থায় যখন ব্যবহার করবেন অনেক মজা পাবেন অ্যাকাউন্ট ফিচার গুলো ব্যবহার করার সময়। বাট ওই যে বললাম যে আপনি যদি না বুঝে কোনো একটা কিছু করতে যান তখন আপনার যে যে কোনো একটা প্রবলেম ফেস করতে পারেন। তো আমি রিকমেন্ড করবো আপওয়ার্কটাকে আমরা সর্বশেষ লাস্ট ধাপে গিয়ে, যেহেতু আপওয়ার্ক একটা খুব মানে নামি একটা ওয়েবসাইট এবং আমরা চাইবো আপনাদের প্রত্যেকের একটা করে প্রোফাইল আপওয়ার্কে থাক এবং আপনারা আপওয়ার্কে একটা স্টেবল বেশ ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারেন। এই কারণে আপওয়ার্কের প্রোফাইলটা আমরা লাস্টের দিকে যাবো। যেমন ফ্রিল্যান্সার আপনার প্রোফাইল নিয়ে তেমন কোনো ঝামেলা করে না, যেমন উনি 2টা অ্যাকাউন্ট করছেন আর তেমন কিছু বলে নাই, আরেকটা অ্যাকাউন্ট করলেও কিছু বলবেন না হয়তো বা। নাজমুল ভাই তাই করতে পারেন। না ভাই, আর ব্যান্ড হওয়ার ইচ্ছা নাই আমার। স্যার ডিরেক্ট ক্লায়েন্টের ব্যাপারটা কি আসে বাবু আপওয়ার্কে? ডিরেক্ট ক্লায়েন্টের ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনার কথার কথা আপনি যে কাজটা করছেন, এটা আমি গতকালের যে পোর্টফোলিও সাইটের কথা বললাম, আপনি বিহ্যান্সে একটা পোর্টফোলিও আছে, সেখানে আপনার দেখা গেল মানে কাজ করে 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 হয়তো 500 ছবি আপনি পোস্ট করছেন। আপনার পোস্ট গুলা কোনো ক্লায়েন্ট দেখেছে, ধরে নিন ফর এক্সাম্পল যে তার একটা কোম্পানি আছে, সে চাচ্ছে তার কোম্পানি একটা ফ্ল্যাট ডিজাইন করতে। তো কোম্পানি ফ্ল্যাট ডিজাইন করতে সে তা আপনার প্রোফাইলে ঢুকে দেখলো আপনি এরকম হয়তো বা 50টা মতো ফ্ল্যাট ডিজাইন করছেন এবং অনেক ভালো প্রফেশনালি ডিজাইন করছেন, ভালো স্টক ইমেজ ব্যবহার করছেন, ভালো ডিজাইন করছেন। তো ডিজাইন করার পর আপনাকে ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনি আমার কোম্পানির এই আপনি আমাকে ফ্ল্যাট ডিজাইন করে দিবেন। বাট আমাদের বাংলাদেশিদের জন্য মানে এই সমস্যাটা অন্য দেশের জন্য হয় না। যেমন ইন্ডিয়ানরা এই সমস্যা ফেস করে না, পাকিস্তান এই সমস্যা ফেস করে না। যেসব দেশে আর কি পেপাল সাপোর্টেড সেসব দেশের ওরা সরাসরি পেপাল ইউজ করে, কোনো রকম কোনো প্রবলেম ফেস করে না। বাট আমাদের বাংলাদেশে যেহেতু পেপাল সাপোর্টেড না, আমাদেরকে এমন অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আপনি তার কাছ থেকে কাজ নিলেন ঠিক আছে, আপনি তার কাজ করেও দিলেন সবই ঠিক আছে, আপনি তার কাছ থেকে টাকাটা তো নিবেন, কিভাবে নিবেন? আপনার কাজ ভালো লাগছে বলে কিন্তু এই না যে তার মূল্যবান সময়, আমাদের বাঙালিদের সময়ের জ্ঞান একটু কম হতে পারে, বাট তাদের কিন্তু মানে সময় প্রচুর গুরুত্বপূর্ণ। আপনি বিশ্বাস করবেন না, আমার একটা ক্লায়েন্টকে একটা ইমেল কনফার্মেশন করতে বলছিলাম, আমেরিকান একটা ক্লায়েন্ট, যে আমি একটা আপওয়ার্ক থেকে আপনাকে একটা নোটিফিকেশন ইমেল পাঠাইছি, আপনি ইমেলটা একটু জাস্ট কনফার্ম করেন। ওই ইমেলটা কনফার্ম করার জন্য আমার প্রায় 10 দিন ঘোরাইছে। যখনই বলি তখনই বলে আমি ব্যস্ত। লাস্টে একদিন বলছি যে প্লিজ এটা একটু করে দেন, তো বলতেছে যে আমি আপনার কাজ আমি করবো, আমার মাথায় আছে, বাট আমারও আরো 50টা কাজ আছে যেটা করা লাগবে, আমার কাজগুলো করব তারপর তো আপনারটা করব। প্রায় 10 দিন ঘোরাইছে, ঘোরায় তারপর এই কনফার্মেশনটা করাইছে। তো আপনার জন্য ওরা এত ঝামেলা করতে চাইবে না। আবার এমন আছে, আমি আপনার একজনকে বলছি যে আপনি আমাকে পেওনিয়ারে পে করেন, তো বলতেছে পিওনিয়ারে পে করাটা অনেক ঝামেলাদায়ক, আপনি প্রয়োজনে আমার কাছ থেকে $10 বেশি নেন, সমস্যা নাই, আমি আপনাকে $10 বেশি দেবো, আমি পিওনিয়ারে পে করতে পারবো না। কি করবেন আপনি তখন? তো এক্ষেত্রে আপনার আপওয়ার্ক আমি রিকমেন্ড করব, আপওয়ার্কের যে ডিরেক্ট ক্লায়েন্ট প্রসেসটা, এটা হচ্ছে আপনি ওনার কাছ থেকে জাস্ট একটা কন্ট্যাক্ট তৈরি করতে পারবেন। আমি অবশ্যই কন্ট্যাক্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কন্ট্যাক্ট তৈরি করবেন এবং কিভাবে ক্লায়েন্টকে সেন্ড করবেন। আপনি একটা কন্ট্যাক্ট তৈরি করবেন যে আপনি তার এই কাজটা করে দিচ্ছেন, এই কাজটা করে দেওয়ার জন্য আপনি তার কাছ থেকে এত ডলার পে নিবেন, করে সাবমিট করে দিলে সেই কন্ট্যাক্টটা ক্লায়েন্টের ইমেইলে গিয়ে মানে চলে যাবে। তখন সেই ইমেলটা ওপেন করলে তার কাছ থেকে আপওয়ার্ক আপনার পেমেন্টটা নিয়ে নিবে, পেমেন্টটা আপনার কাছে আসবে না, আপওয়ার্ক পেমেন্টটা নিবে, পেমেন্টটা নিয়ে আপওয়ার্ক নিজের কাছে রাখবে। তারপর আপনি আপনি যখন তার কাজটা করে কমপ্লিট করে দিচ্ছেন, আপনার প্রজেক্ট কমপ্লিট, তখন আপনি তার কাছ থেকে পেমেন্ট ক্লিয়ারেন্স চাইবেন, রিকোয়েস্ট পেমেন্ট ক্লিয়ারেন্স চাইলে তখন আপনার তাকে আবার আর একটা ইমেল পাঠাবে যে আপনার কাজটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, ফ্রিল্যান্সার বা এই ডিজাইনার সাপোজ আব্দুল্লাহ আল বাকি ফ্রিল্যান্সার, সে আপনার পেমেন্টটা ক্লিয়ার করে দিতে বলছেন। তখন সে জাস্ট কনফার্ম ক্লিক করবেন যে হ্যাঁ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট ক্লিয়ার করে দেন। করার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে আপনার পেমেন্টটা আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে এসে জমা হবে। আর আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে পায়োনিয়ার অথবা আপনার লোকাল ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন।
এখন আমি বলছি যে আপনাকে পায়োনিয়ার আপওয়ার্কে হাইলি রিকমেন্ড এ কারণে করছি, বিজনেস পেপাল অ্যাকাউন্টে কিন্তু আপনার চার্জ কাটে 5%। আপনি $100 কাজ করলে পেপাল অ্যাকাউন্ট আপনার কাছ থেকে $5 কেটে নিবে। পায়োনিয়ার আপনার কাছ থেকে কোনো চার্জ কাটছে না ঠিক আছে, বাট ওদের সিস্টেম গুলো খুব লেন্দি, অনেক টাইম নিয়ে কাজ করতে হয়, এবং কিছু কিছু ক্লায়েন্ট ওদের সিস্টেমটা মোটেও পছন্দ করে না। যেমন ব্যাংক ট্রান্সফার, বর্তমানে সব অনলাইন ভিত্তিক, এই ব্যাংক ট্রান্সফারটাকে অনেকেই পছন্দ করে না। আর আপওয়ার্কের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওটা ওরা আপনার কাছ থেকে সম্ভবত 3.2 বা 3.4 এরকম একটা পার্সেন্ট নিচ্ছে, মোটামুটি 3.5% আপনার কাছ থেকে নিচ্ছে। আপনি যদি 100 USD একটা কাজ করেন, ওরা আপনার কাছ থেকে অনলি 3.4 USD কেটে নেবে। বাকি অ্যামাউন্টটা আপনি আপনার অ্যাকাউন্টে জমা রাখবেন এবং পরবর্তীতে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার নিজের লোকাল ব্যাংকে নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে আপনার ডিরেক্ট ক্লায়েন্ট। আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন মার্কেট প্লেসে কাজ শুরু করবেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মার্কেটিংটা খুব গুরুত্বপূর্ণ, এটাও এর কাজও শুরু করে দেবেন। আপনি নিজের নামে বা নিজের প্রোফাইলের নামে একটা ফেসবুক পেজ খুলে নেবেন। ফেসবুক পেজ খুলে নিয়ে আপনার প্রতিনিয়ত যে কাজগুলো করছেন সেই কাজগুলো ফেসবুক পেজে পোস্ট করবেন, এবং আপনার ফেসবুক পেজটাকে সবসময় আপ টু ডেট রাখবেন। ইনস্টাগ্রামও করতে পারেন, বর্তমানে বিজনেসের জন্য ইনস্টাগ্রামও খুব গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রাম থেকে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায় ইনস্টাগ্রাম থেকে। মানে আপনি বলতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে আপনি মার্কেট প্লেস থেকে যত ক্লায়েন্ট না পাবেন, তার থেকে বেশি ক্লায়েন্ট আপনি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে পেতে পারেন। আপনি যদি প্রপার মার্কেটিং করতে পারেন, আপনার কাজগুলো পোস্ট করেন, দেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিয়ে রাখেন, আপনার ক্লায়েন্ট এসে নক করবে, আপনার কাজ আমার ভালো লাগছে, আমার এই কাজটা দরকার, আপনি কি আমাকে করে দিতে পারবেন কিনা। এখন যেহেতু তার কাছ থেকে পেমেন্ট নেওয়ার কোনো অপশন নাই আপনার, আপনি কাজ তো করে দিতে পারবেন। এখন পেমেন্ট নেওয়ার জন্য আপওয়ার্ককে ব্যবহার করেন, আপওয়ার্কের ডিরেক্ট পেমেন্ট সার্ভিসটা, যে হ্যাঁ আমি আপনার কাজ করে দেবো। তো পরে তার কাছ থেকে ইমেল নেন, ইমেইলে তার তার একটা এটাকে কি বলে, কন্ট্যাক্ট পাঠিয়ে দেন, পেমেন্ট কন্ট্যাক্ট পাঠিয়ে দেন, সে আপনাকে পেমেন্ট কন্ট্যাক্ট থেকে পেমেন্ট করে দিবে। তো এই আপওয়ার্কের যে স্মার্ট ফিচার গুলো আছে প্রচুর হেল্পফুল, আপনাদের জন্য অনেক মানে কাজে আসবে। আর এই কারণে আমি আপওয়ার্কে একটু লেটে যাব। আপনারা ফাইবারে কাজ, মানে আমি অলরেডি আমার যেটা ইচ্ছা আছে, আপনাদের ফাইবারে খুব শীঘ্রই কাজ শুরু করিয়ে দেবো। আপনারা ফাইবারে গিগ তৈরি করে, তারপর আপনি কিভাবে বিট করবেন, আপনার কোথায় থেকে বায়ার রিকোয়েস্ট বেশি পাওয়া যাচ্ছে, কখন আপনি অ্যাক্টিভ থাকবেন, এই প্রত্যেকটা কাজ শুরু করে দিব। ফাইবারে আপনি কিছু কাজ করে যাওয়ার পর তারপরে আমরা আপওয়ার্কে চলে যাব। হ্যাঁ, আমরা অবশ্যই ক্লাস চলাকালীনই যাব, বাট একটু পরে যাব। আব্দুল্লাহ ভাই একটু ধৈর্য ধরবেন, সবুরে মেওয়া ফলে। স্যার freelancer.com এ আমি জানি যে পার্সোনাল মেল শেয়ার করা যায় না, এখন আপওয়ার্কে কি মেল শেয়ার করা যায় স্যার? কোনো মার্কেট প্লেসে আপনি মেইল শেয়ার করতে পারবেন না, মেইল শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট ব্যান করবে। কোনো মার্কেট প্লেসে আপনি মেইল শেয়ার করতে পারবেন না, মেইল শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট ব্যান করবে। খবরদারি কাজটা করবেন না। আপওয়ার্ক যে আপনার সিস্টেমটা দিচ্ছে, ডিরেক্ট লাইন সিস্টেমটা, এটা কিন্তু মানে ওরা মার্কেট প্লেসের বাইরে প্রোভাইড করতেছে, খেয়াল রাখবেন, সম্পূর্ণ মার্কেট প্লেসের বাইরে। আমি যে ডিরেক্ট ক্লায়েন্টের কথা বলছি, এদের কাজ আপনি করবেন কখন, যখন আপনার একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে কোনো কাজ চাচ্ছে, বা তার কাছ সে আপওয়ার্ক ব্যবহার করে না, তার সত্ত্বেও আপনি তার কাজগুলো করে দিবেন আপওয়ার্কের মাধ্যমে। তখন আপনার আপওয়ার্ক তার সাথে কথা বলা বা ইমেল করার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ দিচ্ছে না। বাট কোন একজন ক্লায়েন্ট যে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, তার কাছে যদি আপনার আপনার ইমেল শেয়ার করেন, আপনি যে কোনো মুহূর্তে অ্যাকাউন্ট ব্যান খাবেন। এটা আপওয়ার্ক বলে কথা না, মানে সোজা বাংলায় বললে যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসই হোক না কেন, আপনি ইভেন যদি অন্যান্য মার্কেট প্লেসের কথা বলেন, যেমন অ্যামাজন আছে, আমাদের বাংলাদেশেও দারাজ আছে, আর দারাজের কথাই যদি আপনি বলেন, দারাজে যে সেলাররা থাকে, এই সেলাররা যদি বায়ারদের কাছে আপনার অ্যাকাউন্টের ইমেইল বা কোনো ডিরেক্ট কনফার্ম মানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেয়, দেওয়ার সাথে সাথে দারাজ তাকে ব্যান করে। দারাজ যদি এত সিরিয়াস হতে পারে, আমাদের ফ্রিল্যান্সার আপওয়ার্ক তো আরো অনেক উপরের জিনিস। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা আপওয়ার্ক সম্পর্কিত একটা বেসিক ধারণা আপনাদেরকে দিলাম, আপওয়ার্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের মেইন যে ফোকাস পয়েন্ট থাকবে মার্কেট প্লেসে কাজ করার জন্য, সেটা কিন্তু আপওয়ার্ক এবং ফাইবার, এবং ফ্রিল্যান্সারের স্পেশালি কন্টেস্ট গুলো রেগুলার করবেন। আপনারা যত কন্টেস্ট করবেন তত আপনার দক্ষতা বাড়বে। আচ্ছা নাজমুল ভাই, আপনার কি প্রোফাইল লোড হচ্ছে এখন ঠিক মতো?
ওপরে যান, হ্যাঁ রিভিউ অপশনটা আপনার নিচে নামেন, স্ক্রল করে নিচে নামেন। রিভিউ অপশনটা যেহেতু আপনি রিভিউ পাওয়ার পর এখানে অ্যাড হবে, সো আমাদের এখানে কিছু করার নাই। নিচে নামেন, এক্সপিরিয়েন্স, অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করেন, দেখেন কি কি এক্সপিরিয়েন্স আপনার অ্যাড করতে দিচ্ছে। ওকে, আপনি যে এক্সপিরিয়েন্সের কথাটা বলা হচ্ছে, সাপোজ আপনি একজন কপিরাইটার হিসেবে কাজ করছেন, তো আপনি কপিরাইটার হিসেবে কাজ করছেন, আপনি ডাটা এন্ট্রি যে কোন একটা জায়গায় কাজ করছেন এমন একটা পজিশনের নাম দিয়ে দিতে পারেন, যে ডাটা এন্ট্রি অপারেটর। টাইটেল দেন ডাটা এন্ট্রি অপারেটর। কোম্পানির নাম দেন, আপনি যে কোম্পানিতে কাজ করছেন এমন একটা কোম্পানি, যে হতে পারে যে নাজমুল টেক অ্যান্ড মিডিয়া, সাপোজ এরকম একটা কোম্পানি। মেবি ওরা নামটা নিয়ে কোনো প্রবলেম করবে না, তো আপনি এখানে ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। ইয়াশ ভাই, জি ভাই। আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? জি না ভাই। রবিউল হাসান পিয়াস, তাই না? জি ভাই। ওকে, অ্যাটেন্ডেন্স মিস আছেন এমন কেউ আছেন? আপনি কত তারিখ থেকে কাজটা শুরু করেছিলেন সেটা আপনি এখানটা চুজ করে দিতে পারেন নিজের ইচ্ছা মতো। র্যান্ডমলি সবসময় জানুয়ারি মাসটা ব্যবহার করবেন না। সবসময় এই জানুয়ারি মাসটা ব্যবহার করলে বিশ্বস্ততা অনেক সময় কম দেখা যায়। মার্চ এপ্রিল এগুলো ব্যবহার করবেন। আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, সেটা সবসময় বছরের প্রথমেই জয়েন করবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। করলেও যে খুব বেশি প্রবলেম তেমনটা না। আপনি কত কত সালের কত মাস হতে মানে কাজ শুরু করছেন এবং কত সালে কত মাস পর্যন্ত যাত্রা কাজ করেছেন, আর আপনি যদি এখনো সেখানে কাজ করে থাকেন তাহলে আপনার ইন ডেট দেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট সিম্পলি নিচে আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার তাই তো লেখা আছে নাকি? হ্যাঁ, আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, এখানে ক্লিক করে দিলে আপনার ইন ডেট অপশন দেওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, আপনি এখন নিচে একটা সামারি দিয়ে দিবেন, আপনি ওখানে কি কি কাজ করতেন, তার একটা সামারি দিয়ে দেবেন। আপনি লিখতে পারেন যে আমি এখানে একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতাম, আমার আন্ডারে আরো 4-5 জন কাজ করতো। আপনি মানে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে আপনার যে স্কিল গুলো এখানে প্রয়োজন হতো সেগুলো মেনশন করতে পারেন। হয়তোবা আহ, মানে হ্যান্ড রাইটিং টাইপ পেপারস টু সফটওয়্যার টাইপিং যে বিষয়টা আপনি ডাটা এন্ট্রি অপারেটর আপনি বুঝতে পারবেন। যে আপনার দেখা যায় প্রত্যেক কিছু কিছু কোম্পানির কিছু কিছু নির্দিষ্ট সফটওয়্যার থাকে, তারা সেই নিজস্ব সফটওয়্যার বা ভাই প্রয়োজন অনুযায়ী পরবর্তী ডাটাগুলো চেঞ্জ করা যাবে আবার? জি হ্যাঁ, চেঞ্জ করা যাবে। আপনি আপনার প্রয়োজন অনুসারে ডেসক্রিপশনটা লিখে দিতে পারবেন, দিয়ে দেন সেভ দিয়ে দেন। আপনি কি কি স্কিল, আপনি যদি সফটওয়্যার এন্ট্রি দিতে পারেন, যেমন আপনার কোনো পেপার, যেমন বেশ কিছু কোম্পানি আছে যারা ডাটা এন্ট্রি অপারেটরদেরকে দিয়ে যেটা করায়, আপনি কোনো একটা কাজ করেছেন, সেই কাজটা করার সময় আপনার কিছু স্কিলের প্রয়োজন হয়েছে, যেমন আপনাকে হ্যান্ড রাইটিং দিয়েছেন, যেমন কাগজ হাতে লেখা কিছু কাগজ দিয়েছেন, সেই কাগজটাকে আপনি তাদের ওয়েবসাইটে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে আপডেট করেছেন, সেখানে আপনি কিছু গ্রাফ ইউজ করছেন, আপনি এক্সেল শিটের যে গ্রাফ ইউজ করছেন সেটা এক্সপিরিয়েন্স এখানটা দিয়ে দিতে পারেন, যে আমি এখানে কাজ করছি, সেই কাজের মধ্যে আমাকে অনেক সময় পাই চার্ট ইউজ করতে হয়েছে, বার চার্ট ইউজ করতে হয়েছে, সেগুলো আপনি এখানটায় ডেসক্রিপশন সহ দিয়ে দেন। আচ্ছা নাজমুল ভাই, আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো, আপনারা গ্রামারলি নামক একটা এক্সটেনশন আছে, ওটাকে ইনস্টল করে নেবেন। নাম শুনেছেন মেবি, যারা ইউটিউব চালান তারা ইউটিউবে বিজ্ঞাপনও দেখেছেন অবশ্যই, গ্রামারলি চিনেন কেউ? চিনলে একটু বলেন। জি ভাই, আমার ব্রাউজারে ইনস্টল করা আছে। ওকে,
গ্রামারলি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো আমি, গ্রামারলিটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে যেটা হবে, আপনি যে টাইপিং করছেন আপনার টাইপিং এর মাঝে এমনটা হতে পারে আপনার যে নিচে যে লাল রংটা আসছে আপনার, এখানে লাল রংটা আসবে সাধারণত স্পেলিং ভুল হওয়ার কারণে। আর এছাড়া আপনার গ্রামাটিক্যাল কোনো ভুল হলে ফ্রিল্যান্সার কিন্তু আপনাকে কিছু বলবে না। বাট আপনি যদি গ্রামারলি ইউজ করেন, আপনার স্পেলিং ভুল হওয়ার পাশাপাশি গ্রামাটিক্যাল ভুলগুলোও ও এখান থেকে ধরিয়ে দিবে এবং সঠিক কি ইউজ করার প্রয়োজন তার একটা মানে পপ আপ উইন্ডোর মাধ্যমে আপনাকে শো করে দেবে। আপনি চাইলে সেটা আপডেট করে নিতে পারবেন। সো নামটা হচ্ছে গ্রামারলি, হ্যাঁ। এক্সটেনশন আপনি গুগল ক্রোমের যে ওয়েব স্টোর আছে ওইখান থেকে গিয়ে গ্রামারলি এক্সটেনশনটা, এটার যে বেসিক যে প্যাকেজটা আছে আপনি শুধুমাত্র স্পেলিং এবং গ্রামারটাকে ঠিক করার জন্য এটা সম্পূর্ণ ফ্রিতে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা রাখেন, আপনি আপাতত পরে ডেসক্রিপশনটাকে আপডেট করেন নিজের মতো করে, সেভ দিয়ে দেন। কি ভাই হলো? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি কেটে ও, এখানে আসেন কেন বারবার? ওইখানেই থাকেন। ভাই নেট প্রবলেম হয়ে গেছিল, এখানে মানে আটকে ছিল, ভাবলাম হয়তো বা কেটে গেছে। না কাটেনি। আচ্ছা, আপনি চাইলে এরকম এক্সপিরিয়েন্স আরো ওইখানটা শেয়ার করতে পারবেন। এক্সপিরিয়েন্স শেয়ার করাটা ইম্পর্টেন্ট। আপনি যখন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন একটা এটা যদি মানে মানে উচিত না, তারপর আপনাদের এখানে করতে হবে। আপনি যদি কাজ পেতে চান ক্লায়েন্টকে বোঝাতে হবে আপনার অন্তত পক্ষে 2-1 বছরের এক্সপিরিয়েন্স আছে। সো এটা এখন মানে আমরা আপনাদের ক্ষেত্রে বলতেছি যে আপনারা বাধ্য হয়ে এই কাজটা করতে হবে, কোনো সেকেন্ড চয়েস নাই। আপনারা বলবেন যে আপনাদের নিজস্ব বা লোকালি আপনাদের জামালপুরে কোনো একটা আইটি ফার্ম আছে, তখন কথার কথা যে আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ আইটি ফার্মে কাজ করেন, ওকে, বা আব্দুল্লাহ টেক এন্ড মিডিয়াতে আপনি কাজ করেন। এরকম একটা লোকাল একটা আইটি ফার্ম আছে যেখানে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন, সেইখানটায় আপনি গ্রাফিক্স ডিজাইনিং টিমের লিডার ছিলেন, এরকম ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আপনি এখানে 1 বছর যাবত কাজ করছেন। এই ডেসক্রিপশনটা দেওয়ার মানে বেনিফিটটা আপনি পাবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে এবং দেখে যে আপনার একে তো অ্যাকাউন্টে কোনো রেটিং নাই মানে স্টার নাই, আর তারপর আপনার কোনো এক্সপিরিয়েন্সও নাই, আপনি কাজ করেন নাই, তখন আপনি কাজ জানেন বা না জানেন আপনার উপর সে ভরসা করতে পারবে না যে আসলে আপনি কাজ জানেন কি না। তো এই কারণে চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। অ্যাড করে দিবেন। আচ্ছা তারপর এডুকেশন, উপরে আর কিছু আছে? একটু স্ক্রল করে উপরে দেখান আর কিছু আছে কিনা। আচ্ছা এক্সপিরিয়েন্স, হ্যাঁ আমরা চাইলে এখানে আরো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো, দেন এডুকেশন দরকার নেই। এডুকেশন, আপনি কোন কান্ট্রি থেকে পড়াশোনা করেছেন, কোন ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করেছেন, এটা এখান থেকে সিম্পলি চুজ করে দিবেন। অর্থাৎ আপনার সোজা বাংলায় বললে আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি এটা এখানটা দিয়ে দিবেন, এবং এটা দেওয়ার সময় অনেস্ট থাকবেন, এটা ফেক দিবেন না। এবং আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন, হয়তো 1 বছর 2 বছর কাজ করছেন, তখন ওই এক্সপিরিয়েন্সটা দেওয়ার সময়ও সৎ থাকবেন সবসময়। একটা জিনিস চেষ্টা করবেন যে মার্কেট প্লেসে আপনি যতটা সততার সাথে কাজ করতে চেষ্টা করবেন, আপনি ততটা গ্রো করার চেষ্টা করবেন বা মানে গ্রো হওয়ার পসিবিলিটি বাড়বে। আমি কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করে দিয়েছি, ইউএস এর ক্লায়েন্ট।
তো কাজ করে দেওয়ার পর উনি হঠাৎ চলে গেছে কোনো কাজকর্ম না নিয়ে চলে গেছে। পরে কয়েকদিন পর এসে বলতেছে যে অর্ডার তো কমপ্লিট হয়ে গেছে, আমার কাজটা কি কমপ্লিট করে দেওয়া যাবে? যে হ্যাঁ, করে দেওয়া যাবে, সমস্যা নেই, আপনার ফাইলগুলো আপনি নিয়ে যান, আপনি অর্ডার করছিলেনই। তো তারপরে আমি তার কাছ থেকে ডেসক্রিপশন গুলো নিয়ে অর্ডার ফাইলগুলো কমপ্লিট করে তারা সাবমিট করে দিলাম। আজকে আমাকে বলতেছে যে আপনার সাথে কাজ করে আমার খুব পছন্দ হয়েছে, আপনাকে আমি রিভিউ দিব। কিভাবে দিব আমাকে একটু দেখা দেন। দিয়ে দিলাম, সে 5 স্টার রিভিউ দিলেন। Then তারপর বলতেছে টিপস দিব। মানে টিপস বিষয়টা হচ্ছে আপনার উপর খুশি হয়ে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে পারবে। এটা ফাইবারের সাথে সিস্টেমটা আছে, বাট অন্য সব মার্কেট প্লেস এই সিস্টেমটা নাও থাকতে পারে। ঠিক আছে, আপনি হয়তো 10 USD একটা কাজ করছেন, কথা ফর এক্সাম্পল 10 USD একটা কাজ করছেন, আপনার উপর ক্লায়েন্ট খুশি হয়েছে, খুশি হয়ে আপনাকে আরো 10 গিফট করলো, এটা করতে পারে ক্লায়েন্ট। তো ওনার সাথে কাজটা ছিল 80 USD। তো উনি পরবর্তীতে মানে অর্ডারটা কিছুদিন আগে, প্রায় 1-1.5 সপ্তাহ আগে শেষ হওয়ার কারণে টিপস দেওয়ার যে অপশনটা আছে ওটা মেবি 7 দিন থাকে, আমি জানি না ঠিক, উনি এটা খুঁজে পায় নাই। তো পরে বলতেছে যে আমার আরো কিছু কাজ আছে, আমি এই কাজগুলো দিয়ে অর্ডার কমপ্লিট, নতুন করে অর্ডার করবো আবার। তো এইটা জিনিসটা, আপনি যদি অনেস্ট থাকেন, আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো থাকবে, আপনি নতুন কাজের পসিবিলিটি বাড়বে। আপনি ডিগ্রি কি ভাই সেটা দেখেন। মেবি বিএসসি না, সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে যেহেতু আছেন সেহেতু আপনার বিএসসি হবে হয়তোবা। বিএসসি কোন সাবজেক্টের উপর হয়তোবা সেটা আপনি এখানটা লিখতে পারেন। মেবি আপনার স্ক্রিন আবার থেমে গেছে নেট প্রবলেমের জন্য। শোক পারে না কোনো কিছু? আচ্ছা, আপনি লিখে দিতে পারেন বিএসসি ইন, আপনার যে সাবজেক্ট আছে, যে সাবজেক্টের উপর বিএসসি করছেন সেটা দিয়ে দিতে পারেন। জাস্ট ই পারসন, বুঝলাম না ভাই, আব্দুল্লাহ ভাই কি বলছেন এখানে জাস্ট ই পারসন মানে? মনাজুম ভাই এখানে কি প্রেস করছে আমি খেয়াল করিনি, দেখি। বিএসসি ইন ফার্মেসি, যশোর ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি, এই অপশনগুলো এখানে দেয়া আছে বাই ডিফল্ট, আপনি চুজ করে নিতে পারলেই হবে। স্টার্টিং ইয়ার, আপনার স্টার্টিং ইয়ার কোনটা, কত সালে শুরু করেছেন সেটা দিবেন। ভর্তি হয়েছেন কত সালে, আপনার কোর্স শুরু হয়েছে কত সালে এবং কোর্স শেষ হয়েছে কত সালে। স্টার্ট ইয়ারটা চেঞ্জ করেন আগে। আপনি 2020-এ শুরু করেছেন, 2020 কেন দিচ্ছেন? ভাই আমি ফার্স্ট ইয়ারে। ফার্স্ট ইয়ারে, ওকে। শেষ হবে কততে তাহলে সেটা দেখেন। ভাই আমি স্টাডি কন্টিনিউ করতেছি, এরকমটা রাখা হয় নাই তাই না এখানে? সম্ভবত আসছে, সিলেক্ট করেন। 20-এর উপরে সাল, আপওয়ার্ক এই সুযোগটা দেয়, আপনার 20-এর উপরে সিলেক্ট করা যায়। নাই এখানে আপনার উপরে দেখে যান, স্ক্রল করে উপরে যান। আচ্ছা, এটা ও আপনাকে ফ্রিল্যান্সার আপনাকে এই সুযোগটা দিচ্ছে না। ফ্রিল্যান্সার আপনার যে সুযোগটা দিবে সেটা হচ্ছে আপনি যেটা সর্বশেষ যে আপনার পাশ করে বেরোয় আসছেন সেটা দিবে। বাট আপওয়ার্কের ক্ষেত্রে আপনি স্টাডির মধ্যে আছেন, এটাও আপনি অ্যাড করতে পারবেন যে আপনার স্টাডিটা এত তারিখে শেষ হবে, সেটা আপনি আপওয়ার্কে অ্যাড করা যাবে। বাট আপনার ফ্রিল্যান্সার ক্ষেত্রে তাহলে আপনি বিএসসি ইন ফার্মেসি এটা দিতে পারবেন না ভাই, আপনার তাহলে কোয়ালিফিকেশন দিতে হবে এইচএসসি। হ্যাঁ দিয়ে দিয়েছেন, যেহেতু আপনার 16 থেকে 20 পর্যন্ত দিয়ে কমপ্লিট করে ফেলেন, পরে না হয় চেঞ্জ করে নিন। 16 থেকে 20 জন্ম তারিখে যে মিলবে না,
ভাই এত কিছু কি খেয়াল করবে? জন্ম তারিখ, ভার্সিটি সব ইয়ার মিলাবে? আপনি বিশ্বাস করবেন না, আপনার প্রত্যেকটা মেসেজ, আপনি যে মেসেজ গুলো করছেন, প্রত্যেকটা মেসেজের প্রতি ওরা নজর রাখে। ওরা কেমনে রাখে আমি মানে আমি সত্যি জানি না যে ওরা আসলে কেমনে রাখে। ভাইয়া প্রত্যেকটা মেসেজের উপর ওরা নজর রাখে। ভাইয়া জি বলেন। যেহেতু এটা আমি মানে আইডিটা ডিসেবল করে দিব, এখানে উল্টা পাল্টা হলে অসুবিধা নাই, আমি মানে ডিলিট করে দেবো পার্মানেন্টলি একদম এই আইডি। আচ্ছা ঠিক আছে, আপনি করেন। আমার এক ফ্রেন্ড আছে, ও ওয়াটারমার্ক রিমুভের কাজ করছে এর আগে একটা, যে একটা ইমেজের উপর ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্ক রিমুভ করে দিয়েছে। এটা ইলিগাল কাজ। তো ওয়াটারমার্ক রিমুভের কাজ করা মানে ওদের টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ করে। তো ওয়াটারমার্ক রিমুভের ওর সাথে ক্লায়েন্টের সাথে কথা বলছে, তো বলতেছে যে আমার আরো অন্তত পক্ষে 50টা ক্লায়েন্ট আছে, এত ক্লায়েন্টের সাথে কথা বলছি, এত ক্লায়েন্টের সাথে সবকিছু হলো, এর ভিতর কোন একটা ক্লায়েন্টের কাজ আমি ওয়াটারমার্কের উপর করছি, ওরা এটা খুঁজে বের করলো কেমনে? ওরা, আপনি মানে অবাক হয়ে যাবেন, ওরা প্রত্যেকটা আপনার চ্যাটের উপর ওরা নজর রাখবে। আর আপনি যখন নতুন তখন তো মানে কোনো কথাই নেই, আপনার উপর নজরদারি আরো বেশি করবে। 2-1 বছর পার হয়ে যাওয়ার পর নজরদারিটা কমায় দেবে, তখন আর কিছু বলবে না। আচ্ছা, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন অ্যাড করেন। আপনার এডুকেশনের ওই ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আপনার আলাদা কোনো কোয়ালিফিকেশন আছে কিনা, আপনি কোনো এক্সট্রা কোর্স বা এক্সট্রা কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, সেটা আপনি এখানটায় অ্যাড করতে পারেন। আপনি যে জায়গাটা থেকে কোয়ালিফিকেশন করছেন, আমি মনে হয় না এলইডিপি কে ফ্রিল্যান্সার সাপোর্ট করবে। যদি সাপোর্ট করতো তাহলে হয়তো আপনি এখানটায় দিতে পারতেন, দিয়ে এখানে টাইপ করে দেখেন সাপোর্ট করে কিনা। আচ্ছা, বিরতির পর, বিরতি ভাই 4:30 বাজে আজকে না? টাইম খুব দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে আজকে। বিরতি দিব এখন, বাকি কাজটা কি বিরতির পর করব? ভাই করে ফেলেন, শেষ করে ফেলেন একটু। আচ্ছা, কোয়ালিফিকেশন ভাই আপনি এখানে দেখেন যে কোয়ালিফিকেশন সাপোর্ট করে কিনা, কোয়ালিফিকেশনটা সাপোর্ট করে কিনা। আপনি দেন যে গ্রাফিক গ্রাফিক এলইডিপির উপর আপনি কি মানে এই কোর্সটার নাম কি দেওয়া হয়েছিল, গ্রাফিক ডিজাইন কোর্স বা সামথিং এরকম একটা কিছু, গ্রাফিক। আচ্ছা, অপারেটিং অর্গানাইজেশন, এলইডিপি কোর্সটার মেবি নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। এটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইন। আচ্ছা ঠিক আছে, আপনি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন রাখেন আপাতত, গ্রাফিক ডিজাইন অ্যান্ড অর্গানাইজেশনের এখানটা লেখেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। সাপোর্ট করবে কিনা আই এম নট শিওর, লিখে দেখেন কি হয়। যে আপনি এই এলইডিপি থেকে 6 মাস মেয়াদি বা 5 মাস মেয়াদি বা সামথিং যতটুকু আপনি একটা কোর্স কমপ্লিট করছেন, যেখানে আপনি গ্রাফিক ডিজাইনের উপর কাজ করছেন, এটা আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন, এটা আপনার এডুকেশনের মধ্যে পড়বে না। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ডেভেলপমেন্ট স্পেলিং গুলো আছে ভাই, রাইট ক্লিক করেন, আপনার রাইট স্পেলিংটা এখানটা দিয়ে দিবে। ওকে, এই কোর্সের অন্তর্ভুক্ত আপনি কি 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 শিখেছেন সেটা আপনি সামারির মাধ্যমে এখানটা তুলে ধরবেন। আপনি কি কি শিখেছেন, এখানটা কি কোর্স কাজ করছেন চাইলে সেটা। তো আমি এগুলো ব্লাঙ্কও রাখতে পারি, তাই না? যদি কোনো কোয়ালিফিকেশন না দিই তাহলে। না দিতে পারেন, সমস্যা নাই। বাট এই জিনিসটা হচ্ছে আপনার প্রোফাইলকে একটু হাইলাইট হতে সুবিধা করবে। আপনি যে গ্রাফিক ডিজাইনের উপর কাজ করছেন, আপনার গ্রাফিক ডিজাইনের উপর আলাদা একটা কোর্স আছে, আলাদা ট্রেনিং আছে,
হয়তো আপনি গ্রাফিক ডিজাইনের উপর আলাদা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করে আসেন, ফর এক্সাম্পল যে আপনি গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট, বাট আপনি মার্কেট প্লেসে কাজ করেন নাই, কি করছেন আপনি, দেখা গেলো যে 10টা ইনস্টিটিউশন আছে, 10টা ইনস্টিটিউশনে আপনি 5 মাস করে, সাপোজ ফর এক্সাম্পল 20 মাস আপনি গ্রাফিক ডিজাইনের উপর ক্লাস করিয়েছেন, জাস্ট কথার কথা, আপনি গ্রাফিক ডিজাইনের একজন এক্সপার্ট, সেটা আপনি কোয়ালিফিকেশনের হিসাবে এখানটা দিয়ে দিতে পারেন যে আপনি গ্রাফিক ডিজাইনের উপর আপনি এই কাজগুলো অলরেডি করে আসেন, আপনার এই কোয়ালিফিকেশন আছে। আচ্ছা, আপনি ডেসক্রিপশনটা লিখবেন, তার নিচে কি আছে, স্টার্ট হিয়ার নাকি, স্ক্রল করে নিচে নামেন, বেশি নেমে ফেলছেন, স্টার্ট হিয়ার। 2020 আর কোনো কিছু নাই এখানটায়, 2020ই রাখেন, আর তো কিছু নাই। এটা লিখে সামারিটা লিখেন, একটা ডেমো সামারি লিখে রাখেন আপনি আপাতত। I have explored graphic design from here. The course was on Adobe Photoshop and Adobe Illustrator. একটুকুই থাক। যে রাখেন আপনি আপাতত, সমস্যা নেই। আচ্ছা, আমাদের নামাজ টাইম মেবি পার হয়ে যাবে, আমি আপাতত বিরতিতে যাচ্ছি, নামাজটা আদায় করে আসেন। নাকি বলেন? 3:30টায় দিই আজকে তো, আর মোটামুটি 10 মিনিট পরে দিচ্ছি, 10 মিনিটের একটা বিরতি। ঠিক আছে।